হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বায়োসের পক্ষ থেকে আমাদের এই সেশনে যারা অ্যাটেন্ড হচ্ছেন বা হবেন সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন যেটা যারা মূলত লিডার আছেন, যারা ইউথ লিডার বা ভবিষ্যতে কর্পোরেট লাইফে লিডার হবেন, বিজনেসে লিডার হবেন, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ একটি সেশন। আজকে আমরা লিডারশিপ এবং কর্পোরেট পলিটিক্স এই বিষয়গুলো নিয়ে আমরা দুজনে মিলে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমরা প্রথমেই একটু আপনাদের সাথে পরিচিত হয়ে নিই। তো আমি আমার পরিচয়টা পরে দিচ্ছি। আমার সাথে যে গেস্ট আছেন অলরেডি আপনারা অনেকেই চিনেন। তো আমি সরাসরি তার কাছে চলে যাব তার সম্পর্কে জানার জন্য যে আমাদের মুক্তার ভাই, যিনি অনেকদিন ধরে বিভিন্ন ধরনের ইউথ লিডারশিপের সাথে যুক্ত ছিলেন, ইউথদেরকে লিড করেছেন। তো তার লিডারশিপের একটা জার্নি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা ধারণা নিব তার তার কাছ থেকে। এবং বর্তমানে কর্পোরেট লাইফ আছেন, কর্পোরেট লাইফটা কেমন যাচ্ছে বা সেখানেও কিরকম লিডারশিপের সুযোগ পাচ্ছেন সে সঙ্গে আমরা সরাসরি মুক্তার ভাই থেকে শুনবো ইনশাল্লাহ। জি মুক্তার ভাই। আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছেন এবং পরবর্তীতে কানেক্টেড হবেন। আমি এট ফার্স্ট ধন্যবাদ জানাই এমডি হাসিবুর রহমান ভাইয়াকে সুন্দর একটি সেশন আয়োজন করার জন্য। আমাদের আজকের সেশনের মূল টপিক হলো কর্পোরেট লিডারশিপ অ্যান্ড পলিটিক্স অ্যান্ড স্টুডেন্ট লাইফ থেকে কর্পোরেট লাইফের জার্নিতে আসলে আমাদের লিডারশিপ কোয়ালিটিটা কতটা ইফেক্টিভ ভাবে আমাদের জন্য প্রয়োজন সেই ইন ডিটেইলস নিয়ে। আমি মোহাম্মদ মোখতার হোসেন। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি 2023 সালে এবং এখন কর্মরত রয়েছি ইপিলিয়ন গ্রুপের সেন্ট্রাল প্ল্যানিং ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ পজিশনে। আমি স্টুডেন্ট লাইফ থেকেই লিডারশিপ দেন হচ্ছে সফট স্কিল প্লাস আদার্স স্কিলগুলো নিয়ে কাজ করি। আমার ক্যাম্পাসে যে সংগঠনগুলো ছিল সংগঠনগুলো আমি লিড করেছি, ক্লাবগুলো। এছাড়াও ন্যাশনাল পর্যায়ের বেশ কিছু তরুণ সংগঠন, সেই সংগঠনগুলো লিড করেছি। ন্যাশনাল পর্যায়ের বিভিন্ন ইভেন্টে আমি লিড পজিশনে থেকেছি। একটা বড় জার্নি বলা যায় আমার, প্রায় 3 বছরের তরুণ সংগঠক লিডিং পজিশনে থেকে এই জার্নিটা। এই জার্নিতে প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকটা সংগঠনে থেকে আসলে আমি পর্যাপ্ত পরিমাণ শিখেছি, যে শেখার ফলটা আমি এখন কর্পোরেট লাইফে এসে পাচ্ছি। আমার চাকরি জীবনে এটা একটা ব্যাপক প্রভাব বা ইম্প্যাক্ট ফেলছে, যার দরুন আমি খুব সহজেই সবার সঙ্গে ভালো রিলেশন বিল্ড আপ করতে পারছি। দেন আমার যে আইডিয়াগুলো রয়েছে সেই আইডিয়াগুলো অন্যর সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি। দেন আমি যে টিমগুলোর সাথে এখন এট প্রেজেন্ট কাজ করি আমার অফিসে, সেই টিমগুলোর প্রত্যেকটা মেম্বারের সাথে খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রবলেম সলিউশন আকারে তাদের সঙ্গে আমি অ্যাজ এ টিমমেট হিসেবে কাজ করতে পারছি। এই যে আমার স্টুডেন্ট লাইফের সাংগঠনিক যে জার্নি, সেই জার্নি থেকে আমার শেখা, হাতে কলমে শেখার মাধ্যমেই আমি কিন্তু একটা বেটার আইডিয়া পেয়েছি কোন সিচুয়েশনে কিভাবে ডিসিশন মেক করতে হয় এবং কোন পার্সনের সঙ্গে কোনভাবে নিজেকে উপস্থাপন করতে হয় এবং একটা টিম সুন্দরভাবে লিড করা যায় বা টিম মেম্বার হিসেবে ইফেক্টিভ টিম মেম্বার হিসেবে কাজ করা যায়। সো হোপফুলি যে আজকের এই ডিসকাশন বা ওপেন ডিসকাশন এই প্রোগ্রামে আমরা ইন ডিটেইলস জানবো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার কি কি করণীয়, আপনার কোন কোন দিকে ফোকাস করা উচিত, তারই পাশাপাশি যারা কর্পোরেট ব্যক্তিত্ব বা চাকরিতে রয়েছেন তাদের জন্য আমরা ইফেক্টিভ কিছু আলোচনা করতে পারবো এই প্রত্যাশী। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ মুক্তার হোসেন ওকে যে এত সুন্দর একটি ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। তো শুরুতে আমিও আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই সবার জন্য। আমি মূলত যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম তখন থেকেই বিভিন্ন ধরনের ইউথ ভলান্টিয়ার কাজে যুক্ত ছিলাম এবং নানা ধরনের সংগঠনের সাথে যুক্ত ছিলাম। সেখান থেকে আমার নিজেরও একটা ইউথ সংগঠন প্রতিষ্ঠা করার সৌভাগ্য হয়েছে, যার মাধ্যমে আসলে আমি মূলত অনেক ইউথদেরকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে লিড করার যে তৌফিক বলেন সেটা হয়েছে। তো সেখান থেকে আমি নিজেও অনেক কিছু শিখেছি যে কিভাবে আসলে লিড করতে হয় এবং লিডারশিপের কোন কোন জায়গায় আসলে ব্যর্থতা আছে, আমাদের ওই কোন জায়গাগুলোতে আমরা ডেভেলপ করতে পারি, সেই জিনিসগুলো সেখান থেকে আমার ভিতরে তৈরি হওয়া শিখা এবং যেটা বলে অ্যাকনলেজ হওয়া, সেটা আমি সেখান থেকেই পেয়েছি। তো কর্পোরেট লাইফে আসার পর থেকেও কর্পোরেট লাইফে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন 6 বছর রানিং আমার। তো সেখানেও আমি আমার যে কর্পোরেট লাইফটা সেখানেও আমি এই লিডারশিপের যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমি পেয়েছি
তো এটা আমি এখানে কি বলে সেটাকে ইউজ করতে পারি ইফেক্টিভলি, যাতে করে দেখা গেছে আমার লাইফটা খুব ইজি হচ্ছে, এখানে খুব ইজিলি আমি সবকিছু ধরতে পারছি, বুঝতে পারছি। তো আশা করি আমরা আজকে আমাদের যে এক্সপেরিয়েন্স গুলো আছে সেগুলো শেয়ার করার মাধ্যমে, বা যে যে জিনিসগুলো আমরা দেখেছি লিডারশিপের আন্ডারে থেকে, বিভিন্ন লিডারদের আন্ডারে থেকে, সেখানে কি কি ভুল ছিল, যেটা আসলে আরেকটু ডেভেলপ করা যেত, যেটা আমরা বুঝতে পেরেছি। তো সেগুলো আমরা শেয়ার করার মাধ্যমে ইনশাল্লাহ আজকে সেশনটি চালাবো, যাতে করে আপনারা এই সেশন থেকে ভালো কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন। তো একজন ভালো লিডার হওয়ার জন্য, যেটা কর্পোরেট লাইফ হোক বা আপনি ইউথ লিডার হন, যেখানেই হন না কেন, সর্বপ্রথম যে স্কিলটা প্রয়োজন, আমরা সবাই জানি যে কমিউনিকেশন স্কিল একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ছাড়া মূলত একজন লিডার হওয়া পসিবল না। একজন লিডার কেন, একজন কর্মী হওয়াই পসিবল না। কারণ আপনি কমিউনিকেশন ছাড়া কোনোভাবেই চলতে পারবেন না, যে লাইফে যান না কেন। সেটা হোক আপনি বিজনেস করেন, আপনি জব করেন, বা আপনি যে কিছু যা কিছুই হন না কেন, কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কমিউনিকেশনটা কেমন হওয়া প্রয়োজন, তো আমি শুরুতেই মুক্তা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এই কমিউনিকেশনটা আসলে কেমন হওয়া প্রয়োজন এবং কিরকম হলে মূলত ইফেক্টিভ হবে। জি মুক্তা। মুক্তা ভাইয়ের মিউট করা, এজন্য শুনতেছি না। সরি। আচ্ছা, ইটস ওকে। আচ্ছা, যোগাযোগ দক্ষতা কর্পোরেট জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। এটি সম্পর্ক গড়তে, সহযোগিতা বাড়াতে এবং একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে অপরিহার্য ভূমিকা পালন করে। এবং এই কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা নট অনলি আমাদের প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে, আমাদের পার্সোনাল লাইফেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেটা হোক আপনি আপনার ফ্যামিলি লাইফে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ইফেক্টিভ কমিউনিকেশন মেইনটেইন করলে তাদেরকে আপনি যেমন বুঝতে পারেন, ঠিক তেমনি আপনার অভিজ্ঞতা বা আপনার জিনিসগুলো তাদেরকে বোঝাতে পারেন। তার বাইরে আমরা যেখানেই চলাচল করি, রাস্তাঘাটে, গাড়িতে, রেস্টুরেন্টে বা আমাদের দৈনন্দিন কাজে যে জায়গাতেই যাই, একটা ভালো কমিউনিকেশন স্কিল অবশ্যই অন্যদের থেকে আপনাকে আলাদা করে দেখাতে সহযোগিতা করে। এবং আমরা যেহেতু আজকে কর্পোরেট লাইফের আলোচনা নিয়ে আসছি, তো কর্পোরেট জীবনে যোগাযোগ দক্ষতার রয়েছে অনেক গুরুত্ব। এট ফার্স্ট যদি আমি একটু বলি যে পরিষ্কার প্রত্যাশা, অর্থাৎ সঠিক যোগাযোগ কর্মীদের তাদের ভূমিকা, দায়িত্ব এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য স্পষ্টভাবে বোঝাতে সহায়তা করে। আপনার প্রতি অন্যর যে প্রত্যাশা থাকে যে আপনি একটা ইনফরমেশন তাকে খুব ইফেক্টিভ ভাবে বা সুন্দর ওয়েতে তার কাছে উপস্থাপন করবেন, যার মাধ্যমে ওই কর্মীদের সাথে আপনার একটা সুন্দর বন্ডিং স্থাপন হয়। আমরা সবাই জানি টিম ওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ার্ক। প্রত্যেকটা প্রজেক্টে, প্রত্যেকটা কাজে বা প্রত্যেকটা প্রোডাকশনে, প্রত্যেকটা জায়গাতেই টিম ওয়ার্ক যতটা ইফেক্টিভ হবে, সেই জায়গাতে সফলতার সম্ভাবনা তত বেশি থাকে। আর এই টিম ওয়ার্কের কাজের মধ্যে সমন্বয় তৈরি করতে এবং মতামত বিনিময়ের মাধ্যমে যৌথ উদ্যোগকেও সফল করে এই কমিউনিকেশন স্কিল। দ্বন্দ্ব নিরসন, আমরা এই শব্দটাকে হয়তো সবাই একটু আলাদাভাবে নিব, কিন্তু কর্পোরেট লাইফে কাজের মাধ্যমে আপনার কলিগের সাথে, আপনার টিম মেম্বারের সাথে হরহামেশাই বলা যায় যে উচ্চ বাকবিতর্ক হয়ে থাকে বা রাগান্বিত শব্দগুলো ব্যবহার হয়ে থাকে। এই জিনিসগুলো যদি আমরা কমাতে চাই, তাহলে কিন্তু আমাদের ভালো কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করা প্রয়োজন। খোলামেলা যোগাযোগ বা সঠিক ইনফরমেশন পাস অনেক ভুল বোঝাবুঝি থেকে দূরে রাখে এবং দ্বন্দ্ব নিরসনেও সহায়ক ভূমিকা পালন করে। আপনি যতটা ইফেক্টিভ ওয়েতে আপনার টিম মেম্বার, আপনার লিডার, আপনার বসের সামনে তথ্য উপস্থাপন করতে পারবেন, সুন্দরভাবে কোনো কিছু তার কাছে ডেলিভারি করতে পারবেন, আপনি তত ভালোভাবেই তাদের কাছে গ্রহণযোগ্যতাটা আপনার বেশি হবে। লিডারশিপ, লিডারশিপের জন্যই আসলে আমাদের কমিউনিকেশন স্কিলের আলোচনা চলছে। সো আপনার নেতৃত্বর যে প্রভাব, এইটা তখনই আপনি বিস্তার করতে পারবেন যখন আপনার টিমমেটদের সাথে খুব সুন্দরভাবে দক্ষতার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। টিমমেটদেরকে অনুপ্রাণিত করা, তাদেরকে পরিচালিত করা এবং তাদের কাজকে বেটার ওয়েতে প্রভাবিত করা। সেটা হতে পারে তাদেরকে রিকগনাইজ করার মাধ্যমে,
বা তাদের যে কোনো সমস্যা সলিউশনের মাধ্যমে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার একটা উইন উইন কমিউনিকেশন স্কিল প্রয়োজন। আর কর্পোরেট জীবনে যোগাযোগ দক্ষতার গুরুত্ব দিক নির্দেশনা রয়েছে অনেক। আমাদের যোগাযোগ দক্ষতা যতটা ভালো হবে, আমরা উৎপাদনশীলতা ততটা বৃদ্ধি করতে পারবো। কর্মীদের তত স্পষ্টভাবে আমরা গাইডলাইন দিতে পারবো, আপনার টিমমেটদের বা আপনার আন্ডারে যারা কাজ করে তাদেরকে তত সুন্দরভাবে দিক নির্দেশনা বা গাইডলাইন দিতে পারবেন। সো আমরা যদি সামারি ভাবে এভাবে বলি যে আমাদের ইনোভেশন, সৃজনশীলতা আমাদের টিমমেটদের কাছে পরিচালনা করা অথবা আপনার লিডার যে রয়েছে তার কাছেও আপনার একজন ভালো কর্মী, একজন ভালো লিডার হতে হলে কমিউনিকেশনের স্কিলের গুরুত্ব রয়েছে। আর এগুলো আমাদের চর্চা করা প্রয়োজন। চর্চার মাধ্যমেই প্রত্যেকটা পয়েন্ট আমাদের মাথায় রাখার মাধ্যমেই আমরা কিন্তু ইন অ্যাকশন পর্যায়ে আমরা সেগুলো ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারবো। বাট আপনি যদি নাই জানেন আমি কিভাবে সুন্দরভাবে কথা বলবো বা কোন সময়ে আমার মেজাজটা ঠান্ডা রাখবো, কোন সময়ে আমি আমার কর্মীদের সাথে কোন বিহেভিয়ার প্রদান করব বা কোন বিহেভিয়ারে কথা বলবো, এই জিনিসগুলো আমাদের একটা দীর্ঘমেয়াদী চর্চার প্রয়োজন। আর এই চর্চাটা করা প্রয়োজন আমাদের স্টুডেন্ট লাইফ থেকেই। যারা আমরা স্টুডেন্ট লাইফ থেকে এই জিনিসগুলো মেইনটেইন করব, কিভাবে একজন অপরিচিত মানুষের সাথে কথা বলা যায়, কিভাবে কোন ইনফরমেশন কোন ওয়েতে কথা বললে আমার যোগাযোগ দক্ষতা বা আমার মেসেজটা পাস একটা উইন উইন পজিশনে হবে, এই জিনিসগুলো চর্চা করার প্রয়োজন। যারা স্টুডেন্ট লাইফ থেকে এগুলো চর্চা করবেন, যারা আজকের সেশন দেখছেন তাদেরকে আমি স্পেশালি বলবো যারা স্টুডেন্ট ভাই ও বোনেরা রয়েছেন তারা চর্চা করবেন এবং আপনারা চেষ্টা করবেন এই কমিউনিকেশন স্কিলের উপরে বিভিন্ন ট্রেনিং টুলস রয়েছে, ইউটিউবে ভিডিও পাওয়া যায়। এই জিনিসগুলো দেখলে যদি আপনারা প্রতিদিন ২টা বা ৩টা পয়েন্ট নিয়ে কাজ করেন, দেখবেন মাস শেষে বা ১ বছরে বা কয়েক মাস অন্তর শেষে আপনার একটা ভালো অ্যাচিভমেন্ট হবে। আপনি অনেক কিছু নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন। থ্যাংক ইউ হাসিব ভাই। জি, মুক্তা ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা মুক্তা ভাই থেকে কমিউনিকেশনের অনেকগুলো এফেক্টিভ ইউজ জানতে পারলাম। তো আসলে কমিউনিকেশন যেটা বললাম মুক্তা ভাই যে অনেক বড় একটা কোর্স, এটা সংক্ষেপে আলোচনা করে বোঝানো পসিবল না বা শেখানো পসিবল না। মূলত হলো আমাদের আইডিয়া গুলো দেওয়া আপনাদেরকে যাতে করে আপনারা এর থেকে শিখতে পারেন। বিভিন্ন কোর্স যেটা বললো ইউটিউবে পাওয়া যায় এবং বর্তমানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আমাদের বায়োস্টের, সেখানেও আমাদের একটা ফুল কোর্স আছে কমিউনিকেশনের উপর, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন কোর্সগুলো। তো এভাবে কিন্তু কমিউনিকেশনের এক একটা ধাপ আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, যেটা আপনার লাইফে কাজে আসবে। বাট অ্যাজ এ লিডার আমি যেটা শেয়ার করব, লিডার হিসেবে যখন কমিউনিকেশনে ফেল হয় সে মূলত অ্যাজ এ লিডার ফেল হয়। এটা আমি অনেকগুলো জায়গায় আমি দেখেছি, অনেকগুলো কোম্পানিতেও দেখেছি যে যারা লিডার তারা অনেক সময় একটু ভাবিয়ে থাকে, কমিউনিকেট একটু কম করে এবং তাদের যে একটা কমিউনিকেশন গ্যাপ কাজ করে। কারণ কি, তারা যখন একটু ভাব নিয়ে থাকে, তারা একটু যেটা রাগ রাগ ভাব নিয়ে থাকে বা দেখা যায় যে আমি একটু সিনিয়র, আমি বড়, আমি কেন তাদের সাথে মিশবো, এত বেশি কথা বলবো, এই ধরনের যখন তাদের ভিতরে একটা প্রাইড চলে আসে তখন দেখা যায় এমপ্লয়িরা বা যারা অন্যান্য যারা সুপারভাইজাররা আছে বা এমপ্লয়ি আছে তারা তার কাছে লিডারের কাছে আসতে চায় না। তারা একটু ইতস্তত বোধ করে বা তারা কমিউনিকেট করে ভয় পায়, তখন কিন্তু কাছে আসে না, কমিউনিকেশন গ্যাপটা তৈরি হয়। আর এই কমিউনিকেশন গ্যাপ তৈরি হওয়ার কারণে দেখা যায় যে একজন লিডার যে থাকে, সে হতে পারে সুপারভাইজার, সে হতে পারে একজন ম্যানেজার, যেই হোক না কেন, লিডার কিন্তু ছোট থেকে ছোট লেভেল থেকে বড় লেভেল পর্যন্ত আছে। একজন কোম্পানির যে ডিরেক্টর বা চেয়ারম্যান, সিইও, তারাও একজন লিডার। আর যারা ম্যানেজার আছেন তারা ম্যানেজমেন্ট লেভেলের লিডার। তার নিচে যারা আছেন, সুপারভাইজার আছেন বা এক্সিকিউটিভেরও কিন্তু অনেক সময় টিম থাকে যে তুমি এই টিমটা পরিচালনা করবে, তারাও এক ধরনের লিডার। সবাই কিন্তু লিডার যার যার টিমের। তো এই যে লিডার এবং তার আন্ডারে যে টিম মেম্বার্স গুলো আছে তাদের ভিতরে কমিউনিকেশন গ্যাপ তখনই তৈরি হয় যখন আমাদের ভিতরে একটা প্রাইড কাজ করে, আমরা ঠিকভাবে না মিশি এমপ্লয়ীদের সাথে। আমাদের যারা এমপ্লয়ি বা যারা কোয়ার্কার আছে তাদের সাথে মিশতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে, তাদের সাথে খোলামেলা কথা বলতে হবে, যাতে করে কমিউনিকেশন গ্যাপটা তৈরি না হয়। এবং আমি তাদের থেকে কি চাই, কি চাই সেটা ক্লিয়ারলি তাদেরকে বোঝাতে হবে যে আমি তোমাদের কাছ থেকে এই জিনিসটা চাই এবং এভাবে চাই।
তাহলে কিন্তু তারা সেভাবে কমিউনিকেট করবে। বাট অনেক লিডারদেরকে আমরা দেখি যে তারা ঠিকভাবে কমিউনিকেট করে না তার সাবঅর্ডিনেটদেরকে। তারা ঠিকমতো বলে না যে আমি তোমার কাছে এই জিনিসটা চাই, যে তুমি এই কাজটা এভাবে করবে, এভাবে করে এভাবে আমার কাছে সাবমিট করবে। এই জিনিসগুলো তারা শেয়ার করে না ঠিক মতো, কিন্তু মনে মনে ক্ষিপ্ত হয়, মনে মনে রাগ হয় যে আমি তাকে এই কাজটা দিলাম, সে এখন পর্যন্ত আমাকে দিল না, এখন পর্যন্ত আমার কাছে সাবমিট করলো না। মনে মনে রাগ হওয়া যাবে না, আমাদের এই কমিউনিকেশন গ্যাপটাকে, এই দূরত্বটাকে কমাতে হবে, নিজেদের এগিয়ে যেতে হবে। যারা লিডার আছেন তারা নিজেরা এগিয়ে গিয়ে এমপ্লয়ীদের সমস্যাগুলো জানতে হবে, এবং এমপ্লয়ীদেরকে কাছ থেকে আপনি কিভাবে আপনার প্রজেক্টটা আদায় করতে চান, কিভাবে আপনার কাজটা আদায় করতে চান, সেটা তাদেরকে বুঝিয়ে বলতে হবে। এভাবে কিন্তু কমিউনিকেশন গ্যাপটা কম হবে এবং আপনি কাজেও সফল হবেন, এবং কোনো ধরনের কি বলে বিশৃঙ্খলা তৈরি হবে না। তো আমরা কমিউনিকেশন সম্পর্কে মোটামুটি জানলাম, বুঝলাম। আর কমিউনিকেশনের টপিকস গুলো যেগুলো আছে, যেগুলো মূলত আমাদের শিখতে হবে, জানতে হবে, সেটা মুক্তা ভাই বললো যে আপনারা ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন কোর্স করার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এবং সেটার উপর প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমরা এখন যে স্কিলটা নিয়ে আলোচনা করব, যেটা গুরুত্বপূর্ণ একজন লিডার হিসেবে, সেটা হলো নেগোসিয়েশন স্কিল। নেগোসিয়েশন স্কিলটা আসলে কেন গুরুত্বপূর্ণ একজন লিডারের জন্য, এবং এই স্কিলটা বলতে কি বুঝি, সেটা আমি মুক্তা ভাইয়ের কাছে প্রথমেই যাব, যে আপনি আসলে নেগোসিয়েশন স্কিল বলতে কি বুঝছেন, এবং একজন লিডার হিসেবে এটা কতটুকু গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। নেগোসিয়েশন স্কিল অর্থাৎ আমরা যদি কোনো ব্যক্তির সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করি, অর্থাৎ ডিল মেইনটেইন করা বা ন্যায়সঙ্গত আলোচনা করা। নেগোসিয়েশন স্কিল বলতে বোঝায় ন্যায়সঙ্গত আলোচনা করার যে দক্ষতা। আমাদের কর্মজীবনে এটি একটি অপরিহার্য দক্ষতা। আপনার নেগোসিয়েশন স্কিল যত বেটার হবে, এই স্কিলটা জেনারেলি যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে বা মার্চেন্টাইজিং ডিপার্টমেন্টে রয়েছে তাদের জন্য বেশি ইউজ হয়। বাট শুধু তাদের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্যই এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। সমাধানমুখী চিন্তা ভাবনা করা, দেন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, বাণিজ্যিক সাফল্য, আস্থা বা সম্পর্ক স্থাপনের জন্য আমাদের এই নেগোসিয়েশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। নেগোসিয়েশন স্কিলের জন্য আমাদের বেশ কিছু কৌশল রয়েছে, যেগুলা নিয়ে কাজ করলে আপনি সুন্দরভাবে উইন উইন পজিশনে আপনার কাস্টমার বা আপনার কনজিউমার অথবা আপনার লিডার অথবা আপনার টিমমেটদের সাথে সুন্দরভাবে আলোচনায় একটা সফলতা পাবেন। এট ফার্স্ট ওয়ান যদি বলি, উপযুক্ত প্রস্তুতি নেওয়া। এই যে আমরা আজকে একটা সেশনে এসেছি, আমরা এখানে ডিসকাশন করছি, আমাদের কিন্তু এট ফার্স্ট টপিক সিলেকশন করতে হয়েছে, আমরা কোন মাধ্যমে আমাদের সেশনটা কন্টিনিউ করব সেটা সিলেকশন করা হয়েছে, কোন টাইমে করব, দেন আমাদের একটা প্রিভিয়াস প্রস্তুতি রয়েছে। প্রত্যেকটা কাজেই আপনি যত সুন্দরভাবে প্রস্তুতি নিবেন, আপনি তত সুন্দরভাবেই আপনার কাজের সময় আপনি নিজেকে পারফর্ম করতে পারবেন বেটার ওয়েতে। সো নেগোসিয়েশন স্কিলে প্রথম যেটা আসে, উপযুক্ত প্রস্তুতি নেওয়া। কারোর সাথে কোনো কিছু ডিসকাশনের আগে আপনার কি কি তথ্য প্রয়োজন, সেই তথ্যগুলো সংগ্রহ করে রাখুন। আর যদি আমার পার্সোনাল লাইফে বলি, আমার এখন কর্পোরেট জীবনে আমি যখন আমার লিডার বা আমার সিনিয়র বা আমার বস যখন কোনো কিছু আমাকে ডাকে, তখন আমি এট ফার্স্ট চিন্তা করি যে উনি আমাকে কোন তথ্যের জন্য ডাকতে পারে। সেই তথ্যটা এট ফার্স্ট আমি রেডি করি গোছানো ভাবে। আফটার দ্যাট ওনার সাথে গিয়ে দেন আমি ওনার কাছে উপস্থাপন করতে পারি। সো আপনার ভালোভাবে প্রথমে প্রস্তুতি নিতে হবে যে আপনি কোন বিষয়ের উপরে তার সঙ্গে এখন নেগোসিয়েশন করতে যাচ্ছেন। স্পষ্ট আত্মবিশ্বাসী হওয়া। আপনি যখন কথা বলবেন, আপনার যে তথ্য রয়েছে তার উপর বেসিস করে অবশ্যই আপনার কথাগুলো স্পষ্টভাষী হতে হবে এবং নিজের মধ্যে আত্মবিশ্বাসী এই ভাবটা বিল্ড আপ করতে হবে। তাহলে আপনার অপোজিটে যে ব্যক্তি রয়েছে, যার সঙ্গে আপনি নেগোসিয়েশন করছেন, সেই ব্যক্তি আপনার আত্মবিশ্বাস দেখে তার মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। আপনার নেগোসিয়েশনটা বেটার হবে। এরপরে আসে শ্রবণ শক্তি দক্ষতা বা অ্যাক্টিভ লিসেনার। আপনি যখন কথা ডেলিভারি করছেন, আফটার দ্যাট আপনার অপোজিট পার্সনও কিন্তু কথা ডেলিভারি করবে বা ইনফরমেশন পাস করবে। ওই টাইমে আপনার একজন ভালো অ্যাক্টিভ লিসেনার হতে হবে। তার কথার কাউন্টার দিতে হবে, কোনো পয়েন্ট আসলে সেটার সাথে আপনার আবার কাউন্টার শব্দ বা ইনফরমেশন পাস করতে হবে। দ্যাটস ওয়াই আপনার নেগোসিয়েশনটা তখন ভালো হবে। এবং উভয় পক্ষের জন্য উইন উইন অ্যাপ্রোচ যেটাকে বলে,
এটি এমন একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করা যেটাতে আপনারও লাভ হবে এবং তারও লাভ হবে। আপনি এমন কিছু তার কাছে প্রস্তাব দিলেন কোনো মার্কেটিং এ বা যেকোনো মিটিং এ গিয়ে, অ্যাজ লাইক আমরা যদি বলি যে আমরা যারা তরুণ সাংগঠক রয়েছি তারা কিন্তু বিভিন্ন সময় আমরা বাজেট মেইনটেইন করার জন্য বা বাজেট নেওয়ার জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গিয়ে টাকা বা অর্থ বা সহযোগিতা চাই। সেই জায়গাতেও তার কাছে আমাদের এমন কিছু উপস্থাপন করতে হবে যে ভাই আপনি যদি আমাদের এখানে ডোনেট করেন তাহলে আপনার এই উপকার হবে। সো আপনার নেগোসিয়েশনের জায়গাতে যখন কথা বলবেন তার কি লাভ বা তার কি বেনিফিট সেটা সুন্দরভাবে উপস্থাপন করা জরুরি। সময়ের যথাযথ ব্যবহার করা। আলোচনার সময় ধৈর্যশীল হতে হবে যেমন, ঠিক তেমনি কোনো কিছু হয়তো ইলাবোরেট বলার প্রয়োজন নেই। যতটুকু বললে আমাদের আ কাজে লাগবে ঠিক ততটুকুই উপস্থাপন করা উচিত। এবং অনেক সময় আমরা আবেগপ্রবণ হয়ে তাড়াহুড়া করি অন্যর সাথে নেগোসিয়েশন করার সময়। এই জিনিসটাও নিজেকে হাম্বল থাকতে হবে এবং পোলাইটলি নিজের তথ্যগুলো উপস্থাপন করতে হবে এবং কথা বলতে হবে। আর সবসময় চিন্তা করতে হবে আমাদের ফলাফলের দিকে মনোযোগী হওয়া। অর্থাৎ আমি এখন হাসিব ভাইয়ের সঙ্গে কথা বলছি। আমাদের এই সেশনটা হচ্ছে। এই সেশন শেষে আমার ফলাফলটা কি হবে? আমি যার সঙ্গে নেগোসিয়েশন করছি, আমাদের নেগোসিয়েশনের শেষে ফলাফল কি হবে? সেইটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। যে উইন-উইন সিচুয়েশন এ আমাদের বেনিফিটস বা ফলাফল এইটা হতে যাচ্ছে। আমরা যদি এই জিনিসগুলো মাথায় নিয়ে আমরা নেগোসিয়েশন করি তাহলে অবশ্যই আমরা নেগোসিয়েশন স্কিলে পারফেক্ট হব। ন্যায়সঙ্গত আলোচনার দক্ষতা শুধু কর্মক্ষেত্রেই নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি চুক্তি বা জেতার বিষয় নয়, এটা হচ্ছে নিজের জেতার বিষয় না। আমি যেটা বললাম, আমার অপরপক্ষ যেন উইন-উইন সিচুয়েশনে থাকে, আমিও থাকি। আমাদের আরএমজেন টেক্সটাইল সেক্টরে আমরা যখন একাডেমিকে পড়াশোনা করেছি, আমাদের এই নেগোসিয়েশন স্কিল নিয়ে একটা বিস্তারিত একটা বলা যায় একটা অধ্যায় ছিল। সেখানে আরো ইন ডিটেইলস বলা হয়েছিল যে আমি যখন কোনো ব্যক্তির সঙ্গে নেগোসিয়েশনে বসবো বা মিটিং এ বসবো, আমাদের মিটিং টাইম, মিটিং লোকেশন, কোন ব্যক্তি আসছে তার ব্যক্তি সম্পর্কে একটু জ্ঞান করা বা নলেজ নেওয়া, কোন প্রতিষ্ঠান থেকে আসছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ধারণা রাখা এবং কোন বিষয়ের উপরে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয় সম্পর্কে ইন ডিটেইলস তথ্য রাখা এবং ইন ডিটেইলস তথ্য আমার অপোজিট ব্যক্তিকে ডেলিভারি করা। আমরা যদি এই বিষয়গুলো মাথায় রেখে কারো সাথে নেগোসিয়েশন করি, অবশ্যই আমরা নেগোসিয়েশন স্কিলে একটা পারফেক্ট উইন-উইন সিচুয়েশনে শেষ করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ টপিক নেগোসিয়েশন স্কিল সম্পর্কে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। তো নেগোসিয়েশন স্কিলটা মূলত আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাজে আসে, যেটা মুক্তার ভাই শেয়ার করলো। কারণ হলো আপনি পারিবারিক জীবন থেকেও যদি দেখেন সেখানেও কিন্তু নেগোসিয়েশন থাকে। আপনার বাবা মার সাথে আপনি অনেক বিষয় নিয়ে তর্ক করেন, নেগোসিয়েট করেন, কিভাবে আপনি সফল হবেন সেখান থেকে, কিভাবে বাবা মাকে রাজি করাবেন। এই নেগোসিয়েশন ফ্যামিলি থেকে কিন্তু চলে আসে। তো আপনি যখন জবের স্টার্টিং করবেন, জব স্টার্ট করবেন, সেখানেও দেখা গেছে যে ইন্টারভিউ ক্ষেত্রে ইন্টারভিউ যখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কিরকম স্যালারি চান, সেখানে কিন্তু একটা নেগোসিয়েশন চলে আসে যে আপনি কিরকম স্যালারি চান, এবং সেটা অবশ্যই বাস্তবসম্মত এবং যোগ্যতা সম্পন্ন হতে হবে। কারণ হতে পারে আপনার যোগ্যতা অনেক বেশি কিন্তু কোম্পানির ওই ক্ষমতা নেই, কিন্তু ওরকম চাওয়া যাবে না। কোম্পানিও যতটুকু তাদের রেঞ্জ আছে দেওয়ার মতো, যে রেঞ্জ তারা সেট করেছে তার ভিতরে থেকে আপনার যোগ্যতার সাথে মিলিয়েই কিন্তু আপনাকে আপনার স্যালারিটা চাইতে হবে বা ডিমান্ড করতে হবে। বেশি চাইলে দেখা গেছে আপনি জবটাতে সফল হবেন না, আপনি জবটা পাবেন না। আবার কম চাইলে দেখা গেছে আপনি আপনার যে ভ্যালুসটা আপনি কমিয়ে দিলেন। এখানে কিন্তু নেগোসিয়েশন কাজ, একটা স্কিল কাজ করে যে আপনি কিভাবে এই নেগোসিয়েশনটা করবেন। একজন লিডার হিসেবেও লিডারদেরকে কিন্তু অনেক ধরনের কাস্টমারদের সাথে ডিল করতে হয়, কাস্টমারদের সাথে নেগোসিয়েট করতে হয়। তো সেখানে কিন্তু আপনি অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যে কাস্টমারের সাথে ডিল করছেন সে কোন পরিবেশ থেকে এসেছে, সে কোন ক্লাস থেকে এসেছে, সে কি মিডল ক্লাসের নাকি সে রিচ লেভেলের নাকি সে পুয়ার, কোন ইনকাম লেভেল থেকে সে এসেছে, কোন কান্ট্রি সে, এই কোন পরিবেশের সে বসবাস করছে বা সে কোন পরিবেশে ছিল, সবকিছু বিবেচনা করে কিন্তু আপনি আপনার যে ডিলটা, সেই ডিলটা ট্র্যাক করতে হবে, সেই ডিল নিয়ে নেগোসিয়েট করতে হবে।
অর্থাৎ আপনি যদি কাস্টমার সম্পর্কে একটু রিসার্চ না করেন, কাস্টমার সম্পর্কে একটু যাচাই না করেন, তাহলে কিন্তু আপনি ভালো নেগোশিয়েটর হতে পারবেন না। ভালো নেগোশিয়েটর হওয়ার জন্য আপনাকে কাস্টমার চিনতে হবে, বুঝতে হবে। এইভাবেই কিন্তু আপনার লিডারশিপটা গ্রো করবে। কারণ হলো আপনি যদি প্রত্যেকটা কাস্টমারকে সেম চোখে দেখেন, প্রত্যেকটা কাস্টমারের সাথে একই ধরনের নেগোশিয়েট করেন, তাহলে কিন্তু আপনি লিডার হিসেবে সফল হতে পারবেন না। কারণ হলো আপনি এক জায়গায় থেমে যাবেন, উপরে উঠতে পারবেন না, ডেভেলপটা আর হবে না। তো ডেভেলপ হওয়ার জন্য আপনাকে নানা ধরনের চিন্তা করতে হবে, চতুর্দিকে খেয়াল রাখতে হবে, আপনার কোম্পানির দিকেও খেয়াল রাখতে হবে, এমপ্লয়ীদের দিকেও খেয়াল রাখতে হবে এবং কাস্টমারের দিকেও খেয়াল রাখতে হবে। সব দিক বিবেচনা করে কিন্তু আপনার একটা বিষয় নিয়ে নেগোশিয়েট করতে হবে এবং যৌক্তিক নেগোশিয়েট করতে হবে। ওকে, আমরা নেগোসিয়েশন সবাইকে অনেক কিছু শুনলাম, জানলাম। পরবর্তী যে স্কিলটা সেটা আমরা যেটা এখন আলোচনা করব সেটা হলো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, অথবা বলতে পারি কনফ্লিক্ট রিসলিউশন। অর্থাৎ আমরা কোনো কনফ্লিক্ট যখন তৈরি হয় একটা পরিবেশে, একটা কোম্পানিতে, আমার টিমের ভিতরে, সেই কনফ্লিক্টটা আমি কিভাবে সলিউশন করব বা কিভাবে আমি সেই কনফ্লিক্টটা ম্যানেজ করে একটা ভালো সলিউশনের দিকে আসবো। তো আমি শুরুতেই মুক্তা ভাইয়ের কাছে যাব, যে আপনি এই সম্পর্কে যদি একটু বলতেন। ওকে, থ্যাংক ইউ। কনফ্লিক্ট রেজুলেশন ইংরেজি শব্দটা আমাদের অনেকের কাছেই অপরিচিত। আমি এটার একটু বাংলা বলি, সেটা হলো সংঘাত নিরসন। অর্থাৎ আমরা কর্মক্ষেত্রে আমাদের কাজের সাথে সময়ে অথবা আমরা বন্ধু বান্ধবের সঙ্গে আমরা যে কোনো জায়গাতে, খেলার মাঠ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের অপোজিট টিমের সাথে আমাদের একটা কনফ্লিক্ট থাকে বা সংঘাত থাকে। সেই সংঘাতটা আমাদের নিরসন করতে হবে। কর্পোরেট পরিবেশে, ব্যক্তিগত জীবনে সংঘাত একটা স্বাভাবিক বিষয় হিসেবে আখ্যায়িত করা হয়। তবে এটি সঠিকভাবে যদি আমরা মোকাবেলা করতে পারি, তাহলেই আমরা আমাদের কর্মক্ষেত্রে এবং আমাদের পার্সোনাল লাইফে আমরা শান্তিপূর্ণভাবে একটা জীবন বা আমাদের কর্পোরেট লাইফে আমরা একটা সুন্দর ক্যারিয়ার গড়তে পারবো। সংঘাত নিরসনের গুরুত্ব আসলে কি কি আমরা কর্মজীবনে, সেটা হলো কর্মক্ষেত্রে শান্তিটা বজায় থাকে আমাদের সংঘাত নিরসন করলে। উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। আপনার টিমমেট এর মধ্যে যদি আপনার মধ্যে রেষারেষি থাকে, তাহলে আপনিও যেমন কাজ করে বা মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন না, আপনার টিমমেটও কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে পারবে না। সেই জায়গাতে দেখা যাচ্ছে আমাদের কাজের এফিসিয়েন্সিটা তখন কমে যায়। সম্পর্ক উন্নয়ন, আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য অবশ্যই সংঘাত নিরসনের গুরুত্ব রয়েছে। আস্থা ও শ্রদ্ধার পরিবেশ তৈরি, আপনার প্রতি আপনার বসের যে আস্থা তৈরি হবে যখন আপনাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে এবং কোনো রকমের সংঘাত থাকবে না, ঠিক তেমনি আপনার জুনিয়র কলিগদের মধ্যে বা আপনার টিমমেটদের মধ্যেও যদি সংঘাত থাকে, তাহলে কিন্তু একটা সুন্দর বন্ডিং তৈরি হবে না। নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সংঘাত নিরসনের মাধ্যমেই একজন নেতা তার যোগ্যতার পরিচয় দেয় তার টিমমেটদের কাছে। আর এই সংঘাতের যে নিরসনের গুরুত্ব সেটা আমি বললাম। এখন সংঘাত নিরসনে আসলে আমাদের কি করণীয়? ধরুন আপনার একজন কলিগের সাথে আপনার রেষারেষি হয়েছে একটা সকালে একটা কাজ নিয়ে। আপনি যদি ওই জিনিসটা নিজের ব্রেনে রেখে দেন এবং সারাদিন তার সঙ্গে কোনো যোগাযোগ করেন না, তার সঙ্গে কথা বলেন না, আফটার দ্যাট এই যে একদিনের যে দূরত্বটা, এইটা কিন্তু ঠিক পরবর্তী দিনগুলোতেও এটা আপনাদের মধ্যে ইম্প্যাক্ট পড়বে। সো চেষ্টা করুন এট ফার্স্ট, আপনার সাথে কোনো কলিগের অথবা কারোর সাথে যদি এরকম ঝামেলা হয়, তাহলে কি জন্য হয়েছে সেটা শনাক্ত করতে হবে এবং শনাক্ত করার পর আহ শান্ত থাকতে হবে এবং তার সাথে একটা নেগোসিয়েশন করতে হবে, কথা বলতে হবে যে আমাদের মধ্যে এই ভুল বোঝাবুঝিটা কেন হলো, এবং সেই জায়গাতে নিজের উচ্চ বাক্য বিনিময় না করে নিরপেক্ষ থাকার চেষ্টা করতে হবে। মূল সমস্যা যখন আমাদের চিহ্নিত হয়ে যাবে যে আমার টিমমেটের সঙ্গে আমার এইটা নিয়ে সংঘাত হয়েছে, এই মূল সমস্যা যখন চিহ্নিত হবে, তখন আমরা সেটা নিয়ে সামনে অগ্রসর হতে পারি যে মূল সমস্যা এটা, আমরা এটা সমাধানে এই কাজগুলো করতে পারি বা আমরা বিকল্প পরিকল্পনা করতে পারি। এই যে সমাধান হওয়ার পর আপনার কলিগের সাথে, আপনার টিমমেটের সাথে আপনার সংঘাতটা কিন্তু নিরসন হবে। আর এইভাবেই আমরা কর্মক্ষেত্রে কমপ্লেক্স যে রেজুলেশন বা সংঘাত নিরসনের কাজের মাধ্যমে আমাদের টিম ওয়ার্কটা বেটার করতে পারি, আমাদের কাজের ইফিসিয়েন্সি বাড়াতে পারি, এবং আমাদের দিন শেষে যে কাজ বা আমাদের টিমমেটদের যে উদ্দেশ্য যে আমরা প্রোডাকশনে কাজ করলে আমাদের প্রোডাকশনটা বৃদ্ধি করা, বা হচ্ছে আমরা যে জিনিস নিয়ে কাজ করছি সেই জিনিসের দিন শেষে কাজের ইফিসিয়েন্সিটা বৃদ্ধি পায়। তাই কর্মক্ষেত্রে অবশ্যই আমাদের এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা আমাদের মাথায় রেখেই কাজ করা উচিত। হাসিব ভাই। জি, মুক্তা ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।
কনফ্লিক্ট রেজলিউশন নিয়ে যদি আমি কিছু বলতে চাই, সেটা হলো কনফ্লিক্ট মূলত সব জায়গায় হয়। কারণ হলো একটা মানুষের সাথে আরেকটা মানুষের কখনোই মিল হয় না, কোনো না কোনো ভাবে অমিল থাকবেই। এভাবেই কিন্তু আল্লাহ সৃষ্টি। আপনি যেখানেই যান না কেন, আপনি আপনার ওয়াইফের কথাও যদি বলেন, আপনি আপনার পরিবারের ভিতরে যে মেম্বার্স গুলো আছে তাদের কথাও যদি বলেন, সবার মন মানসিকতা কিন্তু এক হবে না, তাদের ভিতরেও কনফ্লিক্ট থাকবে। অর্থাৎ ফ্যামিলি মেম্বার্স যেখানে ছোটবেলা একবারে জন্মের শুরু থেকে শুরু করে চিরকাল যাদের সাথে আমরা থাকি, তাদের ভিতরে যদি কনফ্লিক্ট হয়, তো একটা কর্পোরেট লেভেলে গেলে কনফ্লিক্ট হবে না, এটা তো আসলে চিন্তা করাও অবান্তর। তো কনফ্লিক্ট থাকবেই। এই কনফ্লিক্টটা আমরা আসলে কিভাবে ম্যানেজ করব? এখন বিষয় হলো, আমাকে যার সাথে কনফ্লিক্ট হচ্ছে তার সম্পর্কে আমার আগে থাকতে হবে, বুঝতে হবে, তার সম্পর্কে আমার ধারণা নিতে হবে যে কি নিয়ে কনফ্লিক্ট হচ্ছে। কনফ্লিক্টটা মূলত কাজ নিয়ে হচ্ছে, বা কোনো কথা নিয়ে হচ্ছে, বা কোনো বিষয় নিয়ে হচ্ছে। তো সেই বিষয়টাকে কিভাবে সলিউশন করা যায়, সেই কাজটাকে কিভাবে সলিউশন করা যায়, এভাবেই কিন্তু আমরা সলিউশনের মাধ্যমে কনফ্লিক্টটা সমাধান করতে পারি। অ্যাজ এ লিডার, লিডার হিসেবে কিন্তু যখন কোনো কনফ্লিক্ট তৈরি হবে দুইজন এমপ্লয়ির ভিতরে, বা লিডার এবং যারা সাবঅর্ডিনেট আছে তাদের ভিতরে যখন কনফ্লিক্ট তৈরি হবে, লিডার হিসেবে কিন্তু আমাদের দায়িত্ব থাকবে তখন তাদের সম্পর্কে খোঁজ নেওয়া, পুরো ডিটেলস সম্পর্কে জানা, যে কেন কনফ্লিক্টটা তৈরি হলো, কি নিয়ে তৈরি হলো, একবারে নিখুঁত ভাবে সবকিছু যাচাই বাছাই করা। যাচাই বাছাই করার মাধ্যমে একজন লিডার, যেহেতু সে একজন লিডার, তার ভিতরে অবশ্যই নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, তো সে কিন্তু যখন কোনো প্রবলেমের বিস্তারিত শুনবে, জানবে, সে কিন্তু সুন্দর একটি সমাধান বের করতে পারবে। বাট বেশিরভাগ সময় আমরা দেখি যেটা সমস্যা তৈরি হয়, সেটা হলো একজন লিডার কি করে, যে আরেকজনকে দায়িত্ব দিয়ে দেয়, দেখো তো এখানে কি সমস্যা হয়েছে একটু জানাও তো। তো যাকে দায়িত্ব দিল সে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কি সমস্যা, সে কিছু শুনলো, শুনে বাস চলে এসে রিপোর্ট দিয়ে দিল। ওই রিপোর্টের উপর ভিত্তি করে কি করে লিডার একটা ডিসিশন দিয়ে দেয়। এখানে কিন্তু সমস্যাটা তৈরি হয়, কারণ হলো পুরো তথ্যটা লিডারের কাছে আসে না। এই পুরো তথ্যটা লিডারের কাছে আসতে হবে, যে আসলে কনফ্লিক্টটা কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, বিস্তারিত শুনতে হবে, জানতে হবে দুই পক্ষ থেকে। এক পক্ষ থেকে শুনলাম, শুনে ডিসিশন নিয়ে নিলাম, এটা ভুল। দুই পক্ষ থেকে আমার শুনতে হবে, যাদের যাদের মধ্যে কনফ্লিক্টটা তৈরি হয়েছে, দোনো পক্ষ থেকে আমার শুনতে হবে। শোনার মাধ্যমে যদি সম্ভব হয় সরাসরি ডেকে দুজনকে একসাথে বসিয়ে কনফ্লিক্টটা সমাধান করে দিতে হবে, মিলিয়ে দিতে হবে। আর যদি এরকম হয় যে সম্ভব না দুজনকে একসাথে বসিয়ে, তাহলে আলাদা আলাদা ভাবে আপনি কথা বলে এই কনফ্লিক্টটা সমাধান করতে হবে। এভাবে কিন্তু আপনি যদি ম্যানেজ করেন, আপনি এমপ্লয়ীদের সম্পর্কে জানেন বেশি, বিশেষ করে তাদের সম্পর্কে আইডিয়া নেন, তখন দেখা যাবে কোন এমপ্লয়ীকে কিভাবে ম্যানেজ করতে হয় একজন লিডার হিসেবে, তখন আপনি জেনে যাবেন, বুঝে যাবেন, এবং আপনি সেভাবে কিন্তু ম্যানেজ করতে পারবেন। এবং সেই ভাবে বলে তাদেরকে আপনি কনফ্লিক্ট রেজলিউশন করে আপনি কাজে মনোযোগী করতে পারবেন, বা ইফেক্টিভ একটা সলিউশনে আসতে পারবেন। ওকে, আমাদের এক ভাই অলরেডি একটা কোশ্চেন করেছে, এটা একটা কনফ্লিক্টের বিষয়, ডিপ্লোমা প্লাস বিএসসি গভর্নমেন্ট বেস্ট নাকি এইচএসসি প্লাস বিএসসি বেস্ট। এটা একটা কনফ্লিক্টের বিষয় যে কোনটা বেস্ট। এখন কথা হলো, আপনি যদি স্টুডেন্ট এখনো পড়াশোনা শুরু করেন নাই, আপনি ডিসিশন নিতে চান যে আসলে কোনটা বেস্ট, কোন দিকে আমি যাব, সেটা হলো একটা গাইডলাইন্স। আপনি যারা সিনিয়র আছে, আপনার যারা টিচার্স আছে, বা যারা কর্পোরেট লেভেলে, হাই লেভেলে আছে, তাদের থেকে আপনি আইডিয়া নেন, তথ্য নেন যে কোন দিকে গেলে আপনার জন্য বেস্ট হবে, আপনার সময় অনুযায়ী, আপনার পরিবারের আর্থিক সামর্থ্য অনুযায়ী, সবকিছু মিলিয়ে কোন দিকে গেলে আপনার জন্য সফল হবে। বাট আপনি যদি এখন কর্পোরেট লেভেলে থেকে থাকেন, এবং আপনার একজন কলিগ এইচএসসি করে বিএসসি করেছে, এবং আপনি ডিপ্লোমা করে বিএসসি করেছেন, এখন যদি আপনি কনফ্লিক্ট তৈরি করতে চান যে সে বেস্ট নাকি আমি বেস্ট, তাহলে আমি বলবো এখানে কেউই বেস্ট না। বেস্ট কে, যে কাজে প্রমাণ করবে। আপনি কাজ যত ভালো করতে পারবেন সেই বেস্ট হবে। বাট আপনি কাজ ভালো করতেছেন না, আপনি শুধু কনফ্লিক্ট তৈরি করতেছেন, অন্যের দোষ ধরতেছেন, অন্যকে কিভাবে ছোট দেখানো যায় সেটা সেটা ট্রাই করতেছেন, তাহলে কিন্তু আপনি বেস্ট হতে পারবেন না। আপনাকে বেস্ট হতে হবে আপনার কাজের মাধ্যমে। এখানে কোন জায়গা থেকে পড়াশোনা করেছেন, কি পড়েছেন, সেটা কিন্তু ম্যাটার করে না কর্পোরেট লাইফে। কর্পোরেট লাইফে ম্যাটার করে আপনার কাজ, আপনার সময়, আপনার ইফেক্টিভনেস, যার মাধ্যমে একটা বিজনেস বা একটা অফিস ফ্রুটফুল হবে বা প্রফিটেবল হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা লিডারশিপের পরবর্তী যে গুণ সম্পর্কে আমরা এখন জানবো, সেটা হলো অ্যাডাপ্টাবিলিটি। অ্যাডাপ্টাবিলিটি একটা গুরুত্বপূর্ণ একটা স্কিল, যে স্কিলটা আসলে আমাদের
প্রত্যেকেরই থাকা প্রয়োজন। যাদের ভিতরে এই গুণটা থাকে তারাই কিন্তু খুব সহজে সফল হতে পারে, যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে। তো এই সম্পর্কে মুক্তার ভাই থেকে আমি প্রথমে শুনবো যে অ্যাডাপ্টাবিলিটি সম্পর্কে আপনি কি বলবেন এবং এটা কিভাবে অর্জন করা যায়। ওকে, ধন্যবাদ। আমরা ছোটবেলা বায়োলজিতে পড়ার সময় এই শব্দটা আমরা পড়তাম যে অভিযোজন ক্ষমতা। বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের অভিযোজন ক্ষমতা থাকে, যার মাধ্যমে তারা এক পরিবেশ থেকে অন্য পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নেয়। ঠিক এইটা এখন বড় হয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের মানুষদেরও বা কর্পোরেট লাইফে যারা আমরা জয়েন করেছি বা আছি, তাদেরও আমাদের এই অভিযোজন ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত। যেমন একটা ছোট এক্সাম্পল দেই, আপনি হয়তো আমার বাসা যেমন পাবনা, আমি হঠাৎ চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে বা কক্সবাজার গেলাম, সেখানকার পরিবেশ কিন্তু আলাদা। আমি সেই জায়গায় গিয়ে যদি চিন্তা করি যে আমার বাসার যে পরিবেশ, আমার পাবনার যে পরিবেশ, সেই পরিবেশটা হওয়া উচিত, আমি এই পরিবেশে মানিয়ে নিতে পারছি না, তাহলে কিন্তু আপনি কক্সবাজারের বা চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। অভিযোজন ক্ষমতা আমাদের শুধু কর্মক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতার চাবিকাঠি। এটি পরিবর্তনের সাথে এগিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের বৃদ্ধি করে এবং নেতৃত্বের দক্ষতাও বাড়ায়। তাই পরিবেশকে আলিঙ্গন করে নেওয়া উচিত এবং নিজেকে সর্বদা সর্বক্ষেত্রে প্রস্তুত রাখা উচিত। আমরা যারা স্টুডেন্ট লাইফ থেকে যারা আমরা কর্পোরেট লাইফে ড্রাইভ করি, ঠিক এই টাইমে আমরা স্টুডেন্ট লাইফে লেট করে ঘুম থেকে ওঠা, আফটার দ্যাট হচ্ছে নিজের মতো ছন্নছাড়া ভাবে ডে পাস করা, বা আমরা লেট নাইট করে ঘুমাতে যাওয়া, মুভি দেখা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এই কাজগুলোতে কিন্তু অভ্যস্ত থাকি। বাট আপনি যখন কর্পোরেট লাইফে প্রবেশ করবেন, চাকরি জীবনে প্রবেশ করবেন, তখন কিন্তু আপনার অভিযোজন ক্ষমতাটা সম্পূর্ণটা বাড়াতে হবে। আপনার আর্লি উঠতে হবে ঘুম থেকে, বেডে আর্লি টু বেডে যাইতে হবে। দেন আপনার সারাদিন অন্য কোনো কাজ করা যায় না, অফিসের কার্যক্রমে নিজেকে ইনভলভ রাখতে হবে। এই যে একটা লাইফ থেকে আরেকটা লাইফে মুভ করার ক্ষেত্রে আপনি যদি অভিযোজন ক্ষমতা সম্পন্ন হন, তাহলে আপনি এই জায়গাতে সাস্টেইন করতে পারবেন। বাট যদি আপনার এই অ্যাবিলিটিটা না থাকে, তাহলে আপনি আপনার কর্পোরেট লাইফে বা কর্মক্ষেত্রে বেস্ট পারফর্মার হতে পারবেন না। এর বাইরেও আরো কিছু জিনিস থাকে, যেমন আমি এখন আরএমজেন টেক্সটাইল সেক্টরে রয়েছি, জব করছি। অনেকেই আছে যারা 10 থেকে 15 বছর এই সেক্টরে জব করছে, তারা রেগুলার কাজগুলো মেইনটেইন করছে। কিন্তু বর্তমান কিন্তু টেকনোলজির যুগ। সো আমাদের প্রযুক্তিগত একটা পরিবর্তন হয়েছে। ওই যে 10 বছর জব করা ব্যক্তি যদি টেকনোলজির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে না নেয়, নিজেকে যদি এই জায়গাতে ডেভেলপ না করে, তাহলে কিন্তু সে আর এই প্রতিযোগিতার যুগে টিকতে পারবে না। সো আমাদের প্রযুক্তিগত যে পরিবর্তন রয়েছে, সেই জায়গাগুলো নতুন সফটওয়্যার বা টুলস ব্যবহার আমাদের শিখতে হবে। কর্মপরিবেশের পরিবর্তন, আমরা অনেকেই আছি যারা হচ্ছে এক কোম্পানিতে জব করার সময়, এটা নিয়ে আমি অনেক কথা বলি, এক কোম্পানিতে জব করার সময় আমরা একটা কমফোর্ট জোনে আটকে যাই। আমরা চিন্তা করি যে এখানে তো আরামেই কাজ করছি, এখানে তো আমি পারফেক্টলি ভাবেই আছি, কোনো সমস্যা নেই, সবাই আমার পরিচিত। এই জায়গাকে বলে কমফোর্ট জোন। আপনি যখন এই জায়গাতে আটকে যাবেন, অর্থাৎ আপনি লক হয়ে যাবেন, তখন কিন্তু আপনি নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পাবেন। আপনি অন্য কোম্পানি পরিবর্তন করা আফটার 5 ইয়ার্স বা 10 ইয়ার্স, ভালো ডেজিগনেশনের জন্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে আপনি ভয় পাবেন, যার কারণে আপনার ক্যারিয়ার গ্রোথটা কিন্তু তখন কম হবে। দলগত পরিবর্তন আরেকটা থাকে, নতুন দলের সঙ্গে মিশে কাজ করা বা কর্মদক্ষতা বজায় রাখা। অনেক সময় আমাদের কর্মজীবনে অপ্রত্যাশিত কিছু কিছু পরিস্থিতি তৈরি হয়। যেমন আমাদের একটা কাজের সময়সীমা ছিল 3 দিন, হঠাৎ করে দেওয়া হলো 1 দিন। সো আমাদের কাজের সময়সীমা কমে গেল। আমি যদি এখন মেজাজ স্থির না রেখে এই কার্যকর সিদ্ধান্তটাকে না মেনে নিয়ে নিজের অভিযোজন ক্ষমতা বা যোগ্যতা যদি প্রকাশ না করতে পারি, তাহলে কিন্তু আমি মার্কেটে টিকতে পারবো না। প্রত্যেকটা জায়গাতেই আপনার অভিযোজন ক্ষমতা যত বেশি হবে, আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে যতটা শিখবেন, বা আপনি কৌশলী হবেন এবং আপনার পরিকল্পনা ও অগ্রাধিকার কোনটা বেশি, কোন কাজের চাইতে কোনটার অগ্রাধিকার বেশি, এই জিনিসগুলো চিন্তা করতে পারবেন, আপনি তখনই একজন ভালো লিডার হবেন এবং আপনার কর্মক্ষেত্রে আপনি একজন বেটার পারফর্মার হবেন। তাই চেষ্টা করুন যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ায় এখন থেকে অভ্যস্ত হওয়ার প্রত্যেকটা জায়গাতে। তাহলে দিন শেষে আপনি একজন সফল ব্যক্তি হিসেবে, সফল মানুষ হিসেবে আপনার পরিবার এবং আপনার কর্মজীবনে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। হাসিব ভাই।
জি, অসংখ্য সুন্দরভাবে বলেছেন। অ্যাডাপ্টেবিলিটি সম্পর্কে, অ্যাডাপ্টেবিলিটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল আমাদের প্রত্যেকের লাইফের ক্ষেত্রে, যেটা আপনি পার্সোনাল লাইফ থেকে শুরু করে কর্পোরেট লাইফ প্রত্যেকটা জায়গায় অ্যাডাপ্টেবিলিটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি অ্যাডাপ্টেবিলিটি অর্জন করতে না পারেন, আপনি কিন্তু আপনার পারিবারিক লাইফেও সফল হতে পারবেন না। ঠিক আছে? আপনি ওয়াইফের সাথেও মানিয়ে নিতে পারবেন না। আপনি আপনার যখন বড় হবেন, নিজের ডিসিশন নিতে শিখবেন, তখন আপনি বাবা-মায়ের সাথেও মানিয়ে নিতে পারবেন না, ভাই-বোনদের সাথেও মানিয়ে নিতে পারবেন না। বাট যখন আপনাদের অ্যাডাপ্টাবিলিটি থাকবে, ঠিক আছে? তখন কিন্তু আপনি সবার সাথে মানিয়ে চলতে পারবেন। সবাইকে মানিয়ে একসাথে এগিয়ে যেতে পারবেন। তো কর্পোরেট লাইফেও এই সেইম ভাবে, কারণ আপনি কর্পোরেট এই যে যুগ চলতেছে, ডিজিটালাইজ যুগ আমরা বলি, যে প্রত্যেকটা জিনিস কিন্তু ডিজিটালাইজ হয়ে গেছে। এখন আমি যদি মনে করি আমার বয়স তো অনেক বেশি, আমি তো ডিজিটাল লাইফে জন্মগ্রহণ করি নাই, বা আমি যখন বিজনেস শুরু করেছি তখন তো ডিজিটালাইজ ছিল না কোনো কিছু, তো আমি এভাবেই চালাবো, তাহলে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না, আপনি এক জায়গায় স্টাক হয়ে থাকবেন। তো আপনাকে এখানে কিন্তু অ্যাডাপ্টেবিলিটি কাজ করতে হবে, আপনি যুগের সাথে তাল মিলাতে হবে, যুগের সাথে আপনার কোম্পানি বা আপনার বিজনেসকে ডিজিটালাইজ করতে হবে। অ্যাজ এ লিডার হিসেবে আপনি আগে ধরেন এক ধরনের লিডারশিপ পরিচালনা করতেন, বাট এই যুগে যে ধরনের লিডারশিপটা প্রয়োজন আপনাকে সেটাকে অ্যাডাপ্ট করতে হবে, সেটাকে গ্যাদার করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আপনি ইউটিউব দেখতে পারেন, বর্তমানে লিডারশিপে কি কি বিষয়গুলো ইনক্লুড হচ্ছে, কি কি অন্তর্ভুক্ত হচ্ছে, কিভাবে ভালো লিডারশিপ করা যায়, আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে খুব সহজেই কিন্তু আইডিয়া নিতে পারতেছেন। খুব সহজে কিন্তু নানা ধরনের লিডারশিপ বা টিওটি ট্রেনিং হচ্ছে, যে ট্রেনিং গুলোর মাধ্যমে কিন্তু আপনি আধুনিক জিনিসগুলো জানতে পারতেছেন, আধুনিক জগতে কি চলতেছে সেগুলো শুনতে পারতেছেন, জানতে পারতেছেন। এভাবে কিন্তু আপনি আপনার বিজনেসে বা আপনার লিডারশিপে আধুনিকত্ব নিয়ে আসতে হবে। এই আধুনিক জীবনে এই বর্তমানে যে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জ গুলো আপনার ভিতরেও নিয়ে আসতে হবে, আপনার লিডারশিপের আন্ডারেও নিয়ে আসতে হবে। এভাবেই কিন্তু অ্যাডাপ্টাবিলিটি আপনার কাজ করবে, এবং এই অ্যাডাপ্টাবিলিটি যদি আপনি অর্জন করতে পারেন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার বিজনেসেও কিন্তু এগিয়ে যেতে পারবেন। আপনার বিজনেস একটা জায়গায় থেমে থাকবে না, স্টাক হয়ে থাকবে না। আপনার লিডারশিপের মাধ্যমে দেখবেন আপনার প্রফিটাবিলিটি বেড়ে যাবে, আপনার ওয়ার্ক ইফেক্টিভনেসটা বেড়ে যাবে। এভাবে কিন্তু আপনাকে সব ক্ষেত্রে কিন্তু অ্যাডাপ্টাবিলিটি মানিয়ে চলতে হবে, বা সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনি ইগনোর করে যাবেন যে আমি তো, আমার বয়স হয়ে গেছে, বা আমি পারতেছি না, বা আমি তো এই জিনিসগুলো জানি না, তো এটা থাকুক, এইভাবে কিন্তু যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি যুগের সাথে তাল মিলাতে পারবেন না, এবং ইয়ুথ যারা আছে তাদের সাথেও তাল মিলাতে পারবেন না। কারণ আপনার আন্ডারে অনেক ইয়ুথ কাজ করবে, কারণ আপনি তো সবসময় আপনার লেভেলের মানুষদের সাথে কাজ করতে পারবেন না, আপনার টিমে অনেক ইয়ুথ থাকবে, ইয়ুথরা কাজ করবে। তো সেই ইয়ুথদেরকে চালানোর জন্য আপনাকে এই অ্যাডাপ্টাবিলিটি অর্জন করতে হবে। যুগের সাথে যে নতুন জিনিসগুলো, নতুন বিষয়গুলো, আইটি সেক্টরের ডেভেলপমেন্ট গুলো, এই বিষয়গুলোকে আপনাকে গ্যাদার করতে হবে। আপনি হতে পারে আপনি সব জানবেন না, আপনি বুঝবেন না, বাট যারা ট্রাস্টেবল আপনার কর্মী আছে, বা আপনার সাথে সাবঅর্ডিনেট যারা কাজ করে, যারা ট্রাস্টেবল, তাদেরকে শিখান। তাদেরকে শিখানোর মাধ্যমে আপনি আপনার ডেভেলপমেন্টটা কাজ করান। আপনার অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, আপনার সাবঅর্ডিনেট থাকতে পারে, যাদেরকে আপনি নতুন স্কিল গুলো শিখানোর মাধ্যমে কি করতে পারবেন, তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আপনার বিজনেস বা আপনার কোম্পানিকেও কিন্তু আপনি আধুনিক যুগের সাথে নিয়ে যেতে পারবেন। এভাবে কিন্তু অ্যাডাপ্টাবিলিটি আপনার ভিতরে, যদি আপনি লিডারশিপের ভিতরে অ্যাডাপ্টাবিলিটি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাকে থেমে থাকতে হবে না। কারণ আপনি যদি আগের মতোই লিডারশিপ চালান, একটা সময় দেখা যাবে হয়তো বা মালিক এখন আপনাকে রেখেছে, একটা সময় দেখা গেছে আপনি যখন এখান থেকে চলে যাবেন, অন্য কোথাও জব পাবেন না, কারণ আপনি ওই মান্ধাতার আমলের লিডারশিপ পরিচালনা করেছেন। নতুন আধুনিক যে অ্যাডাপ্টাবিলিটি, আধুনিক যে প্রযুক্তি, সেটার সাথে আপনি তাল মিলাতে পারেননি, বা সেই লিডারশিপে আপনি অ্যাডাপ্ট হতে পারেননি, তখন কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এইভাবেই কিন্তু আমাকে অ্যাডাপ্টাবিলিটি অর্জন করতে হবে। ওকে, নেক্সট যে স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ একজন লিডার হিসেবে, সেটা হল ক্রিটিক্যাল থিঙ্কিং। তো আমরা এখন ক্রিটিক্যাল থিঙ্কিং সম্পর্কে জানবো। প্রথমেই মুক্তার ভাই থেকে শুনবো যে ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আসলে আপনি কি বুঝেন, এবং এটা একজন লিডারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক্রিটিক্যাল থিঙ্কিং সমালোচনামূলক চিন্তা কর্মক্ষেত্রে একজন যে কোনো পেশাদার ব্যক্তিকে আরো দক্ষ, সৃজনশীল এবং সফল করে তোলে। আমাদের দৈনন্দিন কাজে আমাদের অলওয়েজ বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের অনেক সময় গভীরে গিয়ে চিন্তা করতে হয়।
এবং এই চিন্তাটা আমরা যত ইফেক্টিভ ওয়েতে করতে পারবো, একটি সমস্যার একদম যে বেস পয়েন্ট সেইটা যত দ্রুত নির্ধারণ করতে পারবো, আমরা তত দ্রুত কিন্তু সেই সমাধানটা করতে পারবো। আর কর্মক্ষেত্রে সবসময় একটা কথা বলা হয়ে থাকে, ইফ ইউ আর এ গুড প্রবলেম সলভার দেন ইউ ক্যান গেইন সাকসেস। আপনি যত বেশি প্রবলেম সলভ করবেন এবং প্রবলেম সলভার হবেন, আপনার পারফরমেন্স ততটা ভালো হবে। কারণ প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গাতেই যারা স্টাফ লেভেলে জব করে তাদের মেইন কাজ হলো তার টিমমেটদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেওয়া এবং সমস্যার সমাধানের মাধ্যমে কাজের ইফিসিয়েন্সি বা ইফেক্টিভনেসটি বাড়িয়ে তোলা। আর এই ইফেক্টিভ যে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, এই চিন্তাটা আমরা তখনই করতে পারবো যখন আমাদের বেশ কিছু চর্চা থাকবে নিজেদের মধ্যে। আমরা অনেকেই আছি যে আমাদের চারপাশের গণ্ডি বা কাজে রেগুলার ওয়ার্কের মধ্যে আবদ্ধ হয়ে যাই, তখন কিন্তু এই স্কিলটা আমাদের মধ্যে বিল্ড আপ হয় না। সো আমাদের এই স্কিলটা তখনই বিল্ড আপ হবে যখন আমরা নিয়মিত পড়াশোনা করব, নিয়মিত গবেষণা করব বিভিন্ন জিনিস নিয়ে। আমরা যত বেশি বই পড়বো, সেটা হোক আমাদের কাজে রিলেটেড বা হচ্ছে বাইরের বই, আমরা কোনো কিছু নিয়ে গবেষণা করব, চিন্তা করব, তত ভালোভাবে কিন্তু আমাদের এই ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা আমাদের মধ্যে বিল্ড আপ হবে। তথ্যভিত্তিক আলোচনা এবং বিতর্কে অংশ নেওয়া। আমরা অনেকেই আছি স্টুডেন্ট লাইফে আমরা ডিবেটে অংশগ্রহণ করি। যারা ডিবেটে অংশগ্রহণ করে তারা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কার হয়ে ওঠে। কারণ তাদের বিভিন্ন তথ্য সংযোজন করতে হয়, সংগ্রহ করতে হয়, সেগুলো বিশ্লেষণ করতে হয়। এই যে একটা জিনিসের মধ্যে নিজের মাইন্ডকে ইনভলভ রাখা, এর মাধ্যমে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা বিল্ড আপ হয়। সৃজনশীল চর্চা করা। আমরা যারা অনেক আগের স্টুডেন্ট, যারা 2005-এর আগে পড়াশোনা করছি, তাদের কিন্তু আমাদের সৃজনশীল কোশ্চেন ছিল না। আমাদের পড়াশোনায় সৃজনশীল কোশ্চেন নিয়ে আসার উদ্দেশ্যই হলো যে আমাদের একটা প্যারা একটা জিনিস পড়বো, আফটার দ্যাট আমাদের কোশ্চেনটা ওইটা রিলেটেড আর একটা কোনো তথ্য বা কোনো ঘটনা আমাদের মাধ্যমে উপস্থাপন করবে। আমরা দুইটাকে কত সুন্দরভাবে সংযোজন করে বা দুইটার মেলবন্ধন করে আমরা অ্যান্সারটা বিল্ড আপ করতে পারি। এই যে সৃজনশীল চিন্তা, সেই জায়গায় স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু আমাদের চর্চা করানো হচ্ছে। আমরা যদি এই সৃজনশীল চিন্তার মধ্যে নিজেকে ইনভলভ রাখি, তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং এ আমরা ভালো করতে পারি। কর্মক্ষেত্রে বাস্তব সমস্যার সমাধানে যুক্ত হওয়া। সবসময় চেষ্টা করবেন, আমি আগেও বললাম, যে কোনো সমস্যা তৈরি হলে সেইটার সঙ্গে নিজেকে ইনভলভ করা। হয়তো আপনি কোনো ডিসিশন দিতে পারছেন না, বাট আপনি যদি ওই সমস্যার কাছে থাকেন, অন্য কেউ সলভ করে দিল, আপনি কিন্তু ওয়েটা জেনে গেলেন। ইন ফার্দার যদি আপনার এই সমস্যা সামনে আসে, আপনি খুব দ্রুত কিন্তু সেটা সমাধান করে দিতে পারবেন। আর ক্রিটিক্যাল থিঙ্কিং এর আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো অলওয়েজ নিজের উপর আত্মবিশ্বাসী হওয়া। আপনি যখন নিজের উপর আত্মবিশ্বাসী হবেন, আপনি খুব সুন্দরভাবে চিন্তা করতে পারবেন যে কোনো সমস্যা সমাধান নিয়ে। সো ক্রিটিক্যাল থিঙ্কিং এ এক্সপার্ট হতে হলে এই বিষয়গুলো চর্চা করুন। আশা রাখি যে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং এ একজন ভালো এক্সপার্ট হবেন। আর লিডারশিপ, যারা লিডার রয়েছে, তাদের তো এই ক্রিটিক্যাল থিঙ্কিং সবসময় প্রয়োজন। আপনার একটা টিমমেট সে ভালো কাজ করছে না, আপনার চিন্তা করতে হবে যে তাকে কিভাবে মোটিভেট করা যায়, তার বিষয়ে স্টাডি করতে হবে। এই যে তার বিষয়ে স্টাডি করা, সেই স্টাডি থেকে সে আসলে কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কোন মুডে আছে, এগুলো আপনার চিন্তা করে আফটার দ্যাট তাকে আপনি মোটিভেট করতে পারবেন। এবং টিম লিড করার সময় বিভিন্ন সমস্যা সামনে আসে, সেগুলো আপনার কিন্তু প্রতিনিয়ত সমাধান করতে হবে। সো একজন অ্যাজ এ লিডার হিসেবে ক্রিটিক্যাল থিঙ্কিং এ আপনার অবশ্যই একজন দক্ষ এবং পারদর্শী হওয়া উচিত। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। আমি পূর্বের যে অ্যাডাপ্টাবিলিটি নিয়ে আলোচনা করলাম, সেটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি। সেটা হলো, আমরা যখন কর্পোরেট লাইফে জব করি, দেখবেন প্রত্যেকটা মানুষের ভিতরে এক এক ধরনের স্বভাব থাকে। আমাদের যারা কলিগ থাকে, এক একজনের এক এক ধরনের স্বভাব থাকে। কারো স্বভাব আমার পছন্দ হয়, কারো স্বভাব কিন্তু আমার পছন্দ হয় না, ঠিক না? তো এখানেও কিন্তু অ্যাডাপ্টাবিলিটি কাজ করে, যে আপনাকে মানিয়ে নিতে হবে। যে যেরকমই হোক না কেন, আপনাকে মানিয়ে নিতে হবে। আপনি যদি একজন মানুষকে পছন্দ না করেন, এখন আপনি তার সাথে কথা বলবেন না, তার সাথে মিশবেন না, তার সাথে দূরত্ব বজায় রাখবেন, তো সেটা কি হবে? আপনার কর্পোরেট লাইফে ক্ষতিগ্রস্ত হবে না আপনি, কারণ আপনি তার থেকে কাজটা আদায় করতে পারবেন না, বা তার সাথে কমিউনিকেশন দূরত্ব হওয়ার কারণে আপনি ঠিক মতো কাজও করতে পারবেন না, ইফেক্টিভ সলিউশনটা করতে পারবেন না আপনার কাজের। তো সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাডাপ্টাবিলিটিটা কাজ করে। অর্থাৎ একটা মানুষ যেরকমই হোক না কেন, মনে করবেন যে এটা আমার ডিউটি, এটা আমার জব, তো সে যেরকমই হোক সে তার মতো, বাট আমাকে মানিয়ে চলতে হবে,
মিশতে হবে, কথা বলতে হবে, একসাথে মিলেমিশে টিম ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে যেটা আলোচনা চলছে এখন, যে ক্রিটিক্যাল থিঙ্কিং, যে যৌক্তিক যে চিন্তা ভাবনা, যে কোনটা আসলে রাইট, কোনটা আসলে রং, কিরকম ডিসিশন নেওয়া উচিত, এই থিঙ্কিং যে পাওয়ারটা, এই পাওয়ারটা কখন ডেভেলপ হবে, যেটা অনেকগুলো স্টেপস অলরেডি মুক্তার ভাই শেয়ার করেছেন। তো আমি আরেকটু বলবো যে এই যে পাওয়ারটা, এই থিঙ্কিং লেভেলটা, এটা আপনি ডেভেলপ করতে পারবেন যখন আপনি একটা বিষয়ের গোড়া পর্যন্ত যাবেন, একবারে খুঁটিনাটি সবকিছু শিখবেন, জানবেন বা বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ক্রিটিক্যাল থিঙ্কার হতে পারবেন। কারণ আপনি যদি উপর থেকে একটা জিনিস শুনে সেটার উপর একটা ডিসিশন নেন, তাহলে কিন্তু আপনি ক্রিটিক্যাল থিঙ্কার হবেন না, আপনি ক্রিটিক্যাল থিঙ্কার হিসেবে একবারে ব্যর্থ হয়ে যাবেন। এই জন্য আপনাকে প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করতে হবে, খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, এবং একটা বিষয় নানা জায়গা থেকে যাচাই বাছাই করতে হবে, শুধু এক জায়গা থেকে করলে হবে না। আপনি এক জায়গা থেকে একটা জিনিস যাচাই করলেন, আরেক জায়গায় গেলে সেটা কিন্তু আরেক রকম তথ্য আপনার কাছে মিলবে। এই জন্য বিভিন্ন জায়গা থেকে অন্তত পক্ষে 3টা অপশন রাখবেন। কোনো কিছু যদি আপনি পারচেজ করেন বা কোনো কিছু ডিসিশন নেন কোম্পানির জন্য, অন্ততপক্ষে 3টা অপশন। যা একটা জিনিস দেখবেন, আমরা যখন কোনো ভালো বড় কিছু ক্রয় করি অফিসের জন্য বা কোনো কিছু পারচেজ অর্ডার আসে, আমরা কিন্তু কোটেশন নেই, 3টা কোটেশন নেই। কেন নেই? এই যে যাচাই বাছাই করার জন্য, যে কোন জায়গা থেকে আমি একটু কমের ভিতরে ভালো মালটা পাবো, ভালো প্রোডাক্টসটা পাবো, এই জন্যই কিন্তু আমরা কোটেশন নিই। এইবার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে, ভালোভাবে নিখুঁত ভাবে জানতে হবে, তাহলে কিন্তু আপনি ক্রিটিক্যাল থিঙ্কার হতে পারবেন। ওকে, এখন আমরা যে স্কিলটা নিয়ে আলোচনা করব, যেটা হলো প্রবলেম সলভিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল লিডার হিসেবে। তো শুরুতে আমি মুক্তা ভাইয়ের কাছে যাচ্ছি, যে প্রবলেম সলভিং বলতে আপনি কি বুঝেন বা কিভাবে প্রবলেম সলভিং করা উচিত মনে করেন? ওকে, থ্যাংক ইউ। আমি প্রিভিয়াস টপিকে আলোচনায় বলেছিলাম, আপনি যত ভালো প্রবলেম সলভার হবেন, আপনার কাজে তত আপনার পারফরমেন্সটা বেটার হবে। সমস্যা সমাধান কর্পোরেট জগতে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যা পেশাদারদের চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে মোকাবেলা করতে সহায়তা করে এবং কাজের ইফিসিয়েন্সি বাড়াতে সহযোগিতা করে। একটা সমস্যা চিহ্নিত করা এবং সেইটার সম্ভাব্য যে সমাধানগুলো হয়ে থাকে সেগুলো বিশ্লেষণ করা এবং সেগুলো থেকে সবচেয়ে যেটা ইফেক্টিভ সেইটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের কাজের সমস্যার সমাধান করা হয়ে থাকে। আপনি কর্পোরেট লাইফের পরিবেশে কার্যকরভাবে উন্নত ও প্রয়োগ করার জন্য যেকোনো জিনিস, এই দক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ। আর কর্পোরেট জীবনের সমস্যার সমাধানের বেশ কিছু গুরুত্ব রয়েছে। যেমন আপনি যত দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন, আপনার ওই প্রবলেমটা থেকে আপনার কাজের স্পিড তত বৃদ্ধি পাবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। টিম ওয়ার্ক এবং সহযোগিতা উন্নত করে। আপনার কোনো টিমমেট যদি কোনো সমস্যায় পড়ে, আপনি যদি সেটা সমাধান করে দেন, তাহলে কিন্তু তার মধ্যে আর আপনার মধ্যে একটা বন্ডিং তৈরি হবে এবং সে আপনাকে একজন সহযোগী হিসেবে নিবে। এবং পরবর্তীতে আপনি যদি কোনো সমস্যায় পড়েন, তার থেকে কোনো সহযোগিতা চান, তাহলে সে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনাকে কিন্তু সহযোগিতা করবে। এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। আপনি যত প্রবলেম সলভ করবেন, আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস ততটাই বৃদ্ধি পাবে যে হ্যাঁ, আমি যেকোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবি। এবং আপনার আশেপাশে সবাই কিন্তু জানবে যে আপনি একজন প্রবলেম সলভার। এক্ষেত্রে সবার মধ্যে আপনার একটা পপুলারিটিও বৃদ্ধি পাবে এবং আপনার সিনিয়র যে বস বা ম্যানেজার বা লিডার রয়েছে, তার কাছেও কিন্তু আপনার একটা সুনাম বৃদ্ধি হবে। এইটা তো বললাম যারা অ্যাজ এ টিমমেট, বাট আপনি চিন্তা করুন, আপনি একজন লিডার। ইউ আর এ লিডার পারসন ইন ইউর টিম। আপনার টিমমেট যদি কোনো সমস্যায় পড়ে, আপনি যদি সেটা সমাধান করতে না পারেন, তাহলে ওই টিমমেট আসলে আপনার উপর কি ধারণা পোষণ করবে? আরেকজন কলিগের সাথে হয়তো গসিপ করবে, হ্যাঁ আমার একটা সমস্যা হয়েছিল, আমি স্যারের কাছে গেলাম, বাট স্যার বেটার সলিউশন দিতে পারলো না, তার চাইতে আমিই ভালো সলিউশন জানি। তাহলে কিন্তু আপনার প্রতি আপনার টিমমেটের একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হলো। সেই জন্য হয়তো আপনি এই জায়গাতে একটা কৌশল অবলম্বন করতে পারেন। আপনার কে বলতে পারেন যে আপনি একটু পরে আসেন, আমি জিনিসটা দেখছি। আফটার দ্যাট আপনি সেই প্রবলেমটা নিয়ে একটু গবেষণা করে বেটার সলিউশনটা বিল্ড আপ করে আফটার দ্যাট আপনার টিমমেটকে ডেকে আপনি সলিউশনটা দিয়ে দিলেন। এটাও কিন্তু একটা কৌশল হতে পারে। বাট অ্যাজ এ লিডার আপনার প্রবলেম সলভার হতেই হবে অ্যাট এনি হাউ, যে কোনো ভাবে। এই জন্য আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন: সমস্যার সঠিক চিহ্নিতকরণ, সম্ভাব্য সমাধানগুলো বিশ্লেষণ করুন এবং বেটার সিদ্ধান্ত নেওয়া।
এবং ফাইনালি সেটার জন্য ফলাফলটা দেওয়া। আমাদের কোম্পানির এইচআর-এর জিএম স্যার, উনার আমি বেশ কিছু সেশন করেছি। উনি একটা গ্রাফ আমাদেরকে দেখান, আমি জাস্ট সংক্ষিপ্তভাবে শেয়ার করছি। সেটা হলো আমরা যখন এক্সিকিউশন লেভেলে থাকি অ্যাজ লাইক হলো ম্যানেজারের নিচের পজিশন গুলোতে কর্পোরেট লাইফে আমাদের টেকনিক্যাল স্কিল গুলো বেশি থাকে, অর্থাৎ আমরা মেশিনারি যে কাজ, দেন হচ্ছে আমাদের ফিল্ড ওয়ার্ক যেগুলা বলে, এই কাজগুলার স্কিলটা আমাদের বেশি থাকে। বাট হিউম্যান স্কিল যেগুলা বলা যায় সফট স্কিল, এই স্কিলগুলো আমাদের মধ্যে কম থাকে। বাট যারা লিডিং পজিশনে থাকে ম্যানেজার থেকে জিএম পর্যন্ত, এই ব্যক্তিদের টেকনিক্যাল স্কিল কিন্তু বা ফিল্ড ওয়ার্ক কম থাকে, বাট তাদের কিন্তু ম্যানেজেরিয়াল স্কিল যেগুলা হিউম্যান স্কিল হতে পারে, সেটা লিডারশিপ, প্রবলেম সলভিং, কমিউনিকেশন, এই স্কিলগুলো বেশি থাকে। সো আপনি যদি লিডার হন, আপনার এই হিউম্যান স্কিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রবলেম সলভিং স্কিল। এই স্কিলটাতে আপনার একজন বেটার পারফর্মার হতে হবে, তাহলেই আপনি একটা টিমকে লিড করতে পারবেন, আপনার টিমের প্রত্যেকটা মেম্বারের আস্থা অর্জন করতে পারবেন এবং একজন বেটার লিডার হিসেবে সবার মধ্যে সমাদৃত হবেন। হাসিফ ভাই। জি, অসংখ্য ধন্যবাদ। প্রবলেম সলভিং আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন লিডার হিসেবে। লিডার বলবো না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। কারণ হলো আপনি যদি নিজের প্রবলেমটা নিজে সলভ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি নিজের লাইফেও ব্যর্থ হবেন। তো সেই একইভাবে আপনি যখন একজন লিডার হিসেবে কাজ করবেন, তো লিডার হিসেবে কিন্তু আপনার সামনে অনেক ধরনের প্রবলেম আসবে। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে লিডার বানানো হয়েছে শুধুমাত্র এই প্রবলেম সলভ করার জন্যই। যদি প্রবলেম সলভ করার জন্যই প্রবলেম সলভই আপনি যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে লিডার হিসেবে থাকার কোনো কারণই হয় না, রাখার কোনো কারণই হয় না। কারণ হলো যারা সিনিয়র লেভেলে আছেন, আপনার উপরে যারা আছেন, লিডারের উপরে ম্যানেজমেন্ট লেভেলে যারা আছেন, সিইও, ডিরেক্টরস, ঠিক আছে, যারা চিফ আছেন, তারাই যদি সব সমস্যা সমাধান করে, তাহলে আপনাকে কেন তারা রেখেছেন একজন লিডার হিসেবে, একজন ম্যানেজার হিসেবে, একজন সুপারভাইজার হিসেবে আপনাকে কেন রেখেছেন? অবশ্যই আপনাকে প্রবলেম সলভার হতে হবে, সেটা যে কোনো সমস্যাই হোক না কেন। প্রবলেমের বিভিন্ন লেভেল থাকে। কিছু লেভেল আপনাকে নিজেকেই সমাধান করতে হবে, কিছু লেভেল আপনি আপনার সিনিয়র যে আপনার সুপারভাইজার থাকবে, আপনার উপরের যে যিনি থাকবেন আপনার বস, তার সাথে ডিসকাস করে ওই প্রবলেমের সমাধান করতে হবে। আবার কিছু ধরনের সমস্যা আছে যেটা আপনার সিনিয়র পারবে না, তো আপনি একটা সাইকেল কি বল মেনটেন করবেন। আপনি আপনার বসকে জানাবেন, আপনার বস আবার তার বসকে জানাবে, এভাবে কিন্তু সাইকেল মেনটেন করে ওই প্রবলেমটা সমাধান করতে হবে। তো প্রবলেমেরও বিভিন্ন লেভেল আছে। তো যেই লেভেল গুলো মূলত লো লেভেল, যেগুলো আপনি আপনার কি বলে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে, যেগুলো আপনাকে সমাধান করতে হবে, সেগুলোর জন্য যদি আপনি বারবার আপনি আপনার বসের কাছে যান, যে বস, যে স্যার এই সমস্যাটা হয়েছে, এটা কিভাবে সমাধান করব, এটা তো সমাধান হচ্ছে না, একটা সময় পরে দেখা যাবে আপনার জবই থাকবে না। আপনাকে রাখা হয়েছে এই প্রবলেম সমাধানের জন্য, আপনি যদি বারবার আমার কাছেই আসেন, তাহলে আপনাকে আমি কেন রেখেছি? তখন সে আপনাকে রিপ্লেস করে দিবে। তো এই জন্য প্রবলেম সলভার হতে হবে আপনাকে। প্রবলেম সলভার হওয়ার জন্য আমরা অলরেডি অনেকগুলো বিষয় আলোচনা করেছি, যে আপনাকে চতুর হতে হবে, বিচক্ষণ হতে হবে, ঠিক আছে, সব বিষয়ের উপর আপনার নজর থাকতে হবে, বুঝতে হবে, প্রত্যেকটা মানুষ সম্পর্কে জানতে হবে, আপনার টিম মেম্বার যারা তাদের সম্পর্কে জানতে হবে। এভাবে কিন্তু আপনি প্রবলেম সমাধান করতে হবে। প্রবলেম সলভ করার ক্ষেত্রে যে কোনো প্রবলেমই আসে না কেন, প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিভিন্ন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একটা হলো কোম্পানির স্বার্থ আপনাকে খেয়াল রাখতে হবে, একটা হলো আপনি আপনার এমপ্লয়ীদের স্বার্থকে আপনাকে খেয়াল রাখতে হবে, এবং যারা কাস্টমার আছে আমাদের কাস্টমারের স্বার্থ কিন্তু খেয়াল রাখতে হবে। এই তিনটা স্বার্থকে খেয়াল রেখেই কিন্তু আপনার প্রবলেমটা সমাধান করতে হবে। আপনি যদি এক পাখি হয়ে প্রবলেম সমাধান করেন, তাহলে অপর দুই পক্ষ বা অপর এক পক্ষ কিন্তু আপনার উপর রেগে যাবে, বা আপনি ভালো প্রবলেম সলভার হতে পারবেন না, ঠিক আছে, আপনি ভালো ডিসিশন মেকার হতে পারবেন না, তখন কিন্তু আপনি ফেল করবেন লিডারশিপ হিসেবে। তো এভাবেই কিন্তু আপনাকে প্রবলেমটা সলভ করতে হবে, জানতে হবে, শিখতে হবে। আর ভালো প্রবলেম সলভার হওয়ার জন্য যেটা বললাম, আপনার আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে, এবং অতি বেশি বিচক্ষণ হতে হবে, সব বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো প্রবলেম সলভার হতে পারবেন। তার পরবর্তী যে স্টেপ, আপনি যখন ভালোভাবে প্রবলেম সলভ করতে পারবেন, তখন কিন্তু আপনার ডিসিশন মেকিংটাও অটোমেটিক হয়ে যাবে।
পরবর্তী আমাদের যে স্কিলটা ছিল সেটা ছিল ডিসিশন মেকিং। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মুক্তা ভাইয়ের কাছে শুনতে চাবো যে ডিসিশন মেকিংটা আসলে কোন ভিত্তিতে নেওয়া উচিত এবং একজন লিডার হিসেবে ডিসিশনটা কিভাবে নেওয়া উচিত, যে মুক্তা ভাই। লিডার সেই ব্যক্তি যে তার টিমকে সুন্দরভাবে লিড করতে পারে এবং ডিসিশনটা সুন্দরভাবে দিতে পারে। অ্যাজ এ লিডার আপনার অবশ্যই একজন ভালো ডিসিশন মেকার হতে হবে, তাহলেই আপনি খুব সুন্দরভাবে আপনার টিমকে লিড করতে পারবেন। সিদ্ধান্ত গ্রহণ কর্পোরেট জীবনে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, আর যেটা সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে এবং আপনার কর্মজীবনে ইফিসিয়েন্সি বৃদ্ধি করে। কর্পোরেট জীবনে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব অনেক রয়েছে, আর তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইফিসিয়েন্সি বৃদ্ধি করে, যে কোনো ঝুঁকি মোকাবেলাতে সহজতর করে এবং টিমের নেতৃত্বে শক্তি যোগায়। আপনি ভালো ডিসিশন দিতে পারলে আপনার টিমমেটরা ভালো দক্ষতার সাথেই কাজ করবে। প্রযুক্তি যত যে পরিবর্তন রয়েছে সেগুলো মোকাবেলা করতে সহযোগিতা করে এবং ফাইনালি কর্মপরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তৈরি করে। একটি ভালো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা এবং সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, যা যেকোনো প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অপরিহার্য। আর এই জন্য আপনার যেকোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনার কি কি দক্ষতা প্রয়োজন বা কৌশল অবলম্বন করা প্রয়োজন যদি বলা যায়, এট ফার্স্ট তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ। একটা কথা সবসময় বলা হয়ে থাকে, ইনফরমেশন ইজ দ্য কে পার্ট। আপনার কাছে যত তথ্য থাকবে, যত ইনফরমেশন থাকবে, আপনি কর্পোরেট লাইফে ততটা বেশি রিস্ক। আপনার যত তথ্য থাকবে আপনি সেটা দিয়ে কিন্তু বেশি বেশি অপশন তৈরি করতে পারবেন এবং সেটা দ্বারা কোন দিকে গেলে আপনি কোন ফলাফল পাবেন সেটা আপনি তৈরি করতে পারবেন বা বুঝতে পারবেন এবং সিদ্ধান্তের অগ্রাধিকার নির্ধারণ করতে হয় এবং ফাইনালি যে আমাদের ফলাফলটা হবে সেটা মূল্যায়ন ও সংশোধন করা হয়। এই কৌশলগুলো অনুসরণ করলে আপনি কর্পোরেট জীবনে সিদ্ধান্ত গ্রহণের যে দক্ষতা সেটা উন্নয়ন করতে পারবেন এবং আপনার টিমকে লিড করতে পারবেন এবং আপনার প্রতিষ্ঠানের জন্য সফলতা বয়ে আনতে পারবেন। জি, মুক্তা ভাইকে ধন্যবাদ। ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং অনেকটা রিলেটেড। আমরা অলরেডি অনেক আলোচনা করে ফেলেছি এই বিষয় সম্পর্কে। তো ডিসিশন মেকিংটা ঠিক একইভাবে প্রবলেম সলভিং এর বিষয় যেটা আমি বললাম যে তিনটা সাইড আমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমার কোম্পানির স্বার্থটাকেও খেয়াল রাখতে হবে, এমপ্লয়ির স্বার্থটাকেও খেয়াল রাখতে হবে এবং আমার কাস্টমারের স্বার্থটাকেও খেয়াল রাখতে হবে। তিনটা সাইড খেয়াল রেখেই কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে। ঠিক আছে, ধরেন একজন লিডার হিসেবে আপনার কাছে একটা প্রবলেম আসলো যে একটা এমপ্লয়ি একটা টিমের ভিতরে, আপনার একটা টিমের ভিতরে একজন এমপ্লয়ির কারণে অন্যান্য এমপ্লয়িরা ক্ষিপ্ত, সে তার সাথে কাজ করতে চাচ্ছে না। ঠিক আছে, সে তার সাথে কাজ করতে চাচ্ছে না, তো খুবই ক্ষিপ্ত এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত তৈরি হচ্ছে, একবার দুবার না, আপনি যতবারই মিলিয়ে দিচ্ছেন বারবার তৈরি হচ্ছে। তো এইটার ডিসিশনটা আপনি কিভাবে নিবেন, এই সমাধানটা আপনি কিভাবে নিবেন? এখন আপনাকে সবার স্বার্থই কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যারা বস থাকে, যারা লিডার থাকে, কোন কর্মী তাদের খুব প্রিয় থাকে, কোন কর্মী তাদের খুব কাছের থাকে, যে যে যত কিছু বলুক তাকে বের করা যাবে না, তাকে চাকরিচ্যুত করা যাবে না, অনেক সময় এই চিন্তা করে লিডাররা। ঠিক আছে, তো তখন আসলে এই প্রবলেমের সমাধান ঠিক হবে আপনি তার ওই এমপ্লয়ির কাছের হওয়ার কারণে, ওই এমপ্লয়িকে সাপোর্ট দেওয়ার কারণে আপনার ওই টিমের ভালো ভালো কিছু এমপ্লয়ি কি হচ্ছে, আপনার থেকে ছুটে যাচ্ছে, তারা জব ছেড়ে দিচ্ছে, তারা বলতেছে যে এই থাকলে আমি জব করব না, আমি চলে যাব, এভাবে বিশৃঙ্খল ভাবে আমি থাকতে চাই না। এভাবে কিন্তু আপনার টিমটা উইক হয়ে যাচ্ছে, আপনার বিজনেসটাও কিন্তু উইক হয়ে যাবে, আপনার এফিসিয়েন্সিটা উইক হয়ে যাবে। তো এখানে আপনি সমাধানটা একজন লিডার হিসেবে এভাবে করতে পারেন, যার কারণে এই প্রবলেম গুলো তৈরি হচ্ছে, যাকে অন্যরা অ্যালাউ করছে না বা অ্যাকসেপ্ট করছে না, তাকে আপনি অন্য একটা টিমে দিয়ে দেন, অন্য একটা টিমে দিয়ে কাজ করান, দেখেন ওই টিমের সাথে সে অ্যাডাপ্ট হতে পারে কিনা। আপনি যদি দেখেন ওই টিমে কাজ করার পরেও সে অ্যাডাপ্ট হতে পারছে না, ওই টিমের অন্যান্য এমপ্লয়িরাও তার বিরুদ্ধে কথা বলতেছে, তার সাথে কাজ করতে চাচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে এই এমপ্লয়ি আপনার যত কাছেরই হোক না কেন, একে এখানে রাখা আপনার জন্য একজন কি মানে ক্ষতিকর বিষয়, আপনার জন্য খুবই ক্ষতিকর এবং লস। আপনি যদি তাকে এখানে রাখেন, আপনার ভালো ভালো এমপ্লয়ি আস্তে আস্তে ছুটে যাবে, আপনার কাজের ইফেক্টিভনেস আস্তে আস্তে কমে যাবে। তো আপনার যত কাছের মানুষই হোক না কেন, আপনাকে তাৎক্ষণিকভাবে ডিসিশন নিতে হবে যে এই প্রজেক্ট থেকে তাকে আপনি বের করে নেন। যেহেতু আপনার কাছের মানুষ, আপনি জান না সে বেকার থাকুক,
আপনি কি করবেন, আপনি অন্য একটা কোম্পানিতে বা অন্য একটা প্রজেক্টে তাকে ট্রান্সফার করে দেন, এখানে আপনি তাকে না রাখেন। এভাবে কিন্তু আপনি একটা ডিসিশন নেওয়ার মাধ্যমে আপনার কাজটাও ঠিকভাবে চললো এবং ওই ব্যক্তিটা আনএমপ্লয়েড হলো না, সে অন্য জায়গায় গিয়ে তার এমপ্লয়মেন্টটা চালিয়ে নিতে পারলো। এইভাবে কিন্তু আপনাকে ইফেক্টিভ ডিসিশনটা নিতে হবে, প্রত্যেকের স্বার্থটাকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র আপনি কাছে মানুষ, আপনার পছন্দের মানুষ দেখে আপনি তার স্বার্থটাই দেখবেন, অন্যদের স্বার্থ দেখবেন না, এভাবে কিন্তু ডিসিশন নিলে আপনি লিডার হিসেবে ব্যর্থ হবেন। ওকে, তার পরবর্তী যে স্কিলটা যেটা আমরা এখন আলোচনা করবো সেটা হলো রিলেশনশিপ বিল্ডিং। একজন লিডার হিসেবে আপনাকে প্রত্যেকটা এমপ্লয়ির সাথে এক ধরনের লিডারশিপ রিলেশনশিপ তৈরি করতে হবে। সেটা প্রত্যেকটা এমপ্লয়ির সাথে এক এক ধরনের রিলেশনশিপ তৈরি হবে, কাস্টমারদের সাথে এক ধরনের রিলেশনশিপ তৈরি হবে। তো এই রিলেশনটা কতটুকু রাখা উচিত এবং কি পরিমাণ রাখা উচিত সে সম্পর্কে আমি মুক্তার কাছ থেকে এখন শুনবো ইনশাআল্লাহ। জি মুক্তার। ওকে, থ্যাংক ইউ। রিলেশনশিপ বিল্ডিং বা বিল্ড আপ কর্মক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। বাট এই রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রেও আমাদের হাসিব ভাই যেটা বললো যে কতটুকু রাখা প্রয়োজন, আমাদের একটা স্টেজ মেনটেন করা উচিত। আমরা কর্মক্ষেত্রে রিলেশনশিপ বিল্ডিং এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের দীর্ঘমেয়াদী প্রফেশনাল নেটওয়ার্ক তৈরিতে যেমন সহযোগিতা করে, ঠিক তেমনি সহকর্মীদের সাথে সম্পর্ক তৈরি করলে ক্লায়েন্ট হোক, ব্যবসায়িক পার্টনার হোক এবং যে কোনো বিজনেসের অন্যান্য পেশাদারীদের সাথেও সম্পর্ক বিল্ড আপ গড়ে তোলাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এইটা যখন আমরা বিল্ড আপ হবে তখন দুই পক্ষের মধ্যে বা আমার ক্লায়েন্টের সঙ্গে বা আমার টিমমেটের সঙ্গে একটা আস্থার জায়গা তৈরি হবে, যোগাযোগ সহজ হবে। আর যে জায়গাটা আপনি ওই ব্যক্তির কাছে ফিজিক্যালি গিয়ে করতে হতো যে ভাইয়া এটা করে দেন, আপনার সঙ্গে যদি তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়, আপনি একটা ফোন কলের মাধ্যমে সেই কাজটার সমাধান করে নিতে পারবেন এবং কার্যকরী সহযোগিতা নিশ্চিত হয়। আপনি তার সঙ্গে ভালো উইন-উইন সম্পর্ক তৈরি করতে পারলে আপনার যে কোনো কাজে সে সহযোগিতা করবে, আপনি তার যে কোনো কাজে সহযোগিতা করবেন। নেটওয়ার্কিং এর সুযোগ তৈরি হয় এবং আত্মবিশ্বাসী ও পেশাগত উন্নয়নেও সহযোগিতা করে। কিন্তু এই জায়গাতে একটা সম্পর্ক বিল্ড আপের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা প্রয়োজন। অ্যাক্টিভ লিসেনার হওয়া প্রয়োজন, দেন হচ্ছে তার সঙ্গে নিয়মিত কমিউনিকেশন বিল্ড আপ রাখা প্রয়োজন এবং নিজের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি করা প্রয়োজন। বাট অফিসে যেটা হয়ে থাকে, অনেকেই কলিগদের সাথে একদম অনেক বেশি ইনভলভ হয়ে যায়, এইটা থেকে আমাদের বিরত থাকা উচিত। অফিসের কাজ অফিস পর্যন্ত মেইনটেইন করা উচিত এবং আমার কলিগের সাথে আলোচনার পর্যায়টা ঠিক হচ্ছে আমার অফিসের কাজ রিলেটেড জিনিসগুলো নিয়ে আলোচনা করা উচিত। এই ক্ষেত্রে আমরা অনেকেই ভুলবশত হয়তো এটা করে ফেলি যে আমার কলিগের সাথে আমার ফ্যামিলিকে ইনভলভ করে ফেলি, আমার ফ্যামিলিতে একটা ক্রাইসিস যাচ্ছে, আমরা সেটা খুব সুন্দরভাবে তার সঙ্গে শেয়ার করে ফেলি, যেটার মাধ্যমে তার কাছে আমার পারফর্মটা বা আমি ব্যক্তি হিসেবে কেমন এই জায়গাতে একটা দুর্বলতা প্রকাশ পায়। আফটার দ্যাট ওই কলিগের সাথে যখন আমার একটু সম্পর্ক খারাপ হয়, তখন কিন্তু ওই কলিগটা আমার এই নেগেটিভ জিনিসটা অন্য কলিগকে আবার শেয়ার করে ফেলে। তো এই জায়গাতে দেখা যাচ্ছে যে আমাদের পারিবারিক কোনো ঝামেলা বা পারিবারিক কথাবার্তা আমাদের অফিস কলিগদের সাথে শেয়ার না করাটাই শ্রেয়। তো এই জায়গাতে সম্পর্ক বিল্ড আপ যেমন আমাদের অফিসের কাজের ইফিসিয়েন্সি বৃদ্ধি করে, আমাদের অফিসের কাজের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে, ঠিক তেমনি আমাদের রিলেশনশিপটা যদি ইন ডিটেলস বা গভীর হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের কর্মক্ষেত্রে একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। সো রিলেশন বিল্ড আপের ক্ষেত্রে অবশ্যই আপনার কৌশলগত দক্ষতা অবলম্বন করা প্রয়োজন। হাসিব ভাই। জি, অসংখ্য ধন্যবাদ। রিলেশনশিপ আসলেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আপনার এমপ্লয়ীদের সাথে, আপনার কলিগদের সাথে রিলেশনশিপ ভালো না থাকে, খারাপ রিলেশন থাকে, খারাপ সম্পর্ক থাকে, তাহলে কিন্তু আপনি আপনার জবটাও ঠিকমতো ভাবে করতে পারবেন না, আপনি ঠিকমতো লিডও করতে পারবেন না আপনার টিমকে। তো ভালো রিলেশন থাকতে হবে, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, সবার সাথে হাই হ্যালো রাখতে হবে, কথা বলতে হবে। এরকম যেন না হয় যে কোনো এমপ্লয়ির সাথে আমি অনেকদিন ধরে কথা বলতেছি না, তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, এরকম যাতে না হয়। সবার সাথেই দেখা করতে হবে, কথা বলতে হবে, তাদেরকে শাবাশি দিতে হবে, অর্থাৎ সে যে কাজগুলো করতেছে তাকে সেটার জন্য কি বলে সেটাকে আমরা বলতে হবে যে তুমি ভালো কাজ করতেছো,
ঠিক আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে। আমরা যদি উৎসাহিত না করি তাহলে কিন্তু তাদের মোটিভেশনটা আস্তে আস্তে কমে যাবে। তো নানানভাবে তাদেরকে মোটিভেট করতে হবে, মোটিভেট করার মাধ্যমে তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। আর আপনি যখন যত ভালো রিলেশনশিপ বিল্ড আপ করবেন আপনার এমপ্লয়ীদের সাথে বা আপনার টিম মেম্বারদের সাথে, তত ভালো আপনি তাদেরকে লিড করতে পারবেন। আপনার রিলেশনশিপ যদি উইক হয়, আপনি কিন্তু লিডারশিপটা তত উইক হয়ে যাবে তাদের সাথে। ওকে, আমরা যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমরা একটু কম সময় নিয়ে বা পরবর্তী স্কিল গুলো আলোচনা করব। এখন আমাদের পরবর্তী যে স্কিলটা ছিল টাইম ম্যানেজমেন্ট, তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি কিছু বলতেন মুক্তার ভাই। টাইম ইজ মানি, আমরা এই শব্দটা সম্পর্কে জানি, টাইম ইজ মানি। সো আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পার্সোনাল লাইফে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি টাইম ম্যানেজমেন্ট স্কিলটাতে যতটা বেশি দক্ষ হবেন, আপনি আপনার কাজের পারফরমেন্সে তত ভালো করতে পারবেন। তারই পাশাপাশি আপনার টিমকেও আপনি লিড করতে পারবেন এবং আপনার উপর যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, সেগুলো সুন্দরভাবে ফুলফিল করতে পারবেন। এই জন্য আমাদের একটা প্রি ম্যাপিং করতে হয় বা প্রি আইডিয়া তৈরি করতে হয়, জেনারেট করতে হয় আমাদের ব্রেনের মাধ্যমে। আমি যখন সকালে অফিসে পৌঁছাবো, সেক্ষেত্রে আমার ডেইলি কি কি অ্যাক্টিভিটিস মেনটেন করতে হয় সেইটা আমাদের ভাগ করে নেওয়া উচিত, যেটাকে বলে টু ডু লিস্ট। আমরা যারা টু ডু লিস্ট মেনটেন করি তারা কিন্তু কাজে অনেক ইফেক্টিভ ভাবে করতে পারি এবং আমাদের কাজের ইফিসিয়েন্সিটা ভালো হয়, প্রোডাক্টিভিটিটা ভালো থাকে। টাইম ম্যানেজমেন্টটা আমাদের স্টুডেন্ট লাইফ থেকেই প্র্যাকটিস করা উচিত। যে আমার ডেইলি যে ওয়ার্ক রয়েছে সেগুলো আমরা কিভাবে ইফেক্টিভ ওয়েতে টাইম টু টাইম আমরা করতে পারবো। টাইম ম্যানেজমেন্টে যারা পারদর্শী হয় তারা একজন ভালো লিডারও হতে পারে, ঠিক ঠিক তেমনি তারা বেটার পারফর্মার হিসেবেও বিবেচিত হয়। সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনারা চর্চা করবেন এই প্রত্যাশা রাখি। হাসিব ভাই। জি, টাইম ম্যানেজমেন্ট আসলেই খুব গুরুত্বপূর্ণ, কারণ টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকলে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বকা শুনতে হবে, কথা শুনতে হবে বসদের কাছ থেকে। তো টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখার জন্য আপনাকে আপনার খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, আপনার ঘুম ঠিক রাখতে হবে, আপনার স্কেডিউল, প্রত্যেকটা কাজের স্কেডিউল করে করে আপনাকে কাজ করতে হবে এবং টাইম টু টাইম প্রত্যেকটা কাজ করতে হবে। এরকম করা যাবে না যে আজকে এই কাজটা থাক আমি কালকে করব, এরকম করা যাবে না। আজকের কাজ আজকেই করতে হবে, এভাবে কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টের ভিতরে একটা খুব ভালো স্কিল আছে, যেটা মূলত আমরা সবাই জানি যে একটা মানুষ বা যে কোনো বিষয়, যে কোনো কিছুই হোক না কেন, একটানা যখন একটা জিনিস করতে থাকে, ধরেন আপনার ব্রেইন আপনি খাটাচ্ছেন, আপনি পড়াশোনা করছেন, একটানা যদি পড়তে থাকেন, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পর দেখবেন আপনার অ্যাডাপ্টাবিলিটিটা কমে আসতেছে, আপনার মেমোরাইজিং পাওয়ারটা কমে আসতেছে, তারপরে আপনি ঠিকভাবে মনোযোগ দিতে পারতেছেন না পড়াশোনায়। কেন? এটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হার্ড ওয়ার্ক করেন, স্মার্ট ওয়ার্ক করেন, মেন্টাল ওয়ার্ক করেন, ফিজিক্যাল ওয়ার্ক করেন, যে কিছু যা কিছুই করেন না কেন, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা ব্রেক থাকা দরকার, একটা ব্রেক থাকতে হবে। ঠিক আছে, আপনি মেন্টাল প্রেসার দিচ্ছেন কোনো কাজের ক্ষেত্রে, সেই মেন্টালিও আপনাকে একটু ব্রেক দিতে হবে, আপনার মেন্টাল যে মাইন্ডটা সেটাকে একটু রেস্ট দিতে হবে। আপনি ফিজিক্যাল কোনো কাজ করছেন, সেরকম ভাবে আপনার শরীরটাকেও কিন্তু একটু ব্রেক দিতে হবে। এটা আপনি কিভাবে করতে পারেন? আপনি প্রত্যেকটা ঘন্টার ভিতরে আপনি 5 থেকে 10 মিনিট পর্যন্ত একটু ব্রেক নিবেন। ধরেন আপনি 1 ঘন্টা কাজ করলেন, তারপরে 5 থেকে 10 মিনিট একটু ব্রেক নেন, একটু চা খান, একটু হেঁটে আসেন আশেপাশ থেকে। এভাবে কিন্তু কাজ করে কি হবে, আপনার যে মেন্টাল প্রেসারটা আছে, তারপরে ফিজিক্যাল যে প্রেসারটা আছে, সেটা একটু রিল্যাক্স হবে। একটু রিল্যাক্স হলে আপনি তারপরে যখন আবার কাজ শুরু করবেন, আপনি পুরো দমে কাজ করতে পারবেন। এতে কি হবে, আপনার ইফেক্টিভনেসটা বেড়ে যাবে। বাট আপনি যদি ব্রেকটা না নেন, একটানা কাজই করতে থাকেন, আপনার কাজের ইফেক্টিভনেসটা কমে যাবে। বর্তমান সময়ে অনেক লিডাররা এই জিনিসটা বুঝে না বা বুঝতে চায় না। তারা মনে করে যে কেন সে বসে আছে, কেন সে কাজ করতেছে না। তাদের কথা হলো একটানা তাদেরকে 8 ঘন্টা ডিউটি দেওয়া হয়েছে, 8 ঘন্টা একটানা কাজ করবে। এভাবে কি হয়, এভাবে কিন্তু এমপ্লয়িদেরও ক্ষতি হয়। একটা সময় পরে তারা অসুস্থ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় অসুস্থ না হলেও তারা কিন্তু ফাঁকিবাজি শুরু করে, কাজে ফাঁকে ফাঁকে নানা দিকে তারা ফাঁকিবাজি দেওয়া শুরু করে এবং কাজের একটা পর্যায়ে গিয়ে তাদের কাজটা স্লো হয়ে যায়। প্রথম দিকে খুব দ্রুত কাজ করতে পারে, পরবর্তীতে গিয়ে তারা যে ওই যে কি বলে, আমরা ব্রেক পাইনি, শরীরে যে ব্রেকটা প্রয়োজন বা মেন্টালি যে ব্রেকটা প্রয়োজন, সেই ব্রেকটা পায়নি, তো সে স্লো হয়ে যায় কাজে। তো এই ব্রেকটা যদি থাকে তার কাজের মাঝে মাঝে, তাহলে কিন্তু সে রিফিউলিং হতে পারে।
তার ব্রেইনটা সতেজ হতে পারে, তার শরীরটা সতেজ হয়ে আবার সে পুরো দমে কাজ করতে পারে। এভাবে কিন্তু কাজের ইফেক্টিভনেসটা বাড়ে। ওকে, আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো রিলায়েবিলিটি এন্ড ট্রাস্ট। এটা একজন লিডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন লিডার হিসেবে যখন কাজ করবেন, আপনি যদি আপনার এমপ্লয়ি বা আপনার টিম মেম্বারদের সাথে রিলায়েবল না হন, তাদেরকে ট্রাস্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাজটা উদ্ধার করতে পারবেন না বা কাজ করতে পারবেন না। আপনি সবসময় টেনশনের ভিতরে থাকবেন যে সে কি কাজটা করতে পারবে, সে কি আসলে রিলায়েবল এই কাজের জন্য, সবসময় টেনশনে থাকতে হবে। আপনি যখন একটা এমপ্লয়ির উপর বা একটা কাজের উপর সারাক্ষণ টেনশনে থাকেন, তখন কিন্তু আপনি অন্যদিকে ভালোভাবে মনোযোগ দিতে পারবেন না। আপনার লিডারশিপ কিন্তু শুধুমাত্র এক জায়গায় বসে থাকবে না, নানা দিকে আপনাকে নজর দিতে হবে, নানা দিকে আপনাকে কাজ করতে হবে। এই জন্য আপনার টিম মেম্বারদের উপর আপনাকে রিলায়েবল হতে হবে এবং ট্রাস্ট রাখতে হবে। যদি মনে করেন কোনো ব্যক্তি আপনার টিমের ভিতরে সে ট্রাস্টেবল না, রিলায়েবল না, তো আপনি আপনার বসের সাথে কথা বলে তাকে আপনার টিম থেকে বের করে দিতে পারেন বা তাকে অন্য টিমে নেওয়ার ব্যবস্থা করতে পারেন। এভাবে কিন্তু আপনি রিলায়েবিলিটি এবং ট্রাস্ট অর্জনের মাধ্যমে আপনি কাজগুলো খুব ভালোভাবে এগিয়ে নিতে পারেন। তো মুক্তার ভাই থেকে আমি শুনবো রিলায়েবিলিটি এবং ট্রাস্ট সম্পর্কে যদি একটু বলতেন। জি, অবশ্যই। নির্ভরযোগ্যতা এবং আস্থা হলো কর্পোরেট পরিবেশের সফল কাজের একটা মূল ভিত্তি। এটি শুধুমাত্র সহকর্মীদের মধ্যে পারস্পরিক যে বিশ্বাস বা বন্ড এইটাই বিল্ড আপ করে না, বরং ক্লায়েন্ট বা ব্যবসায়ী বা বিজনেসম্যানদের যারা আমরা অংশীদার রয়েছি, আমরা অনেকেই শেয়ারে বিজনেস করি, তাদের সাথেও কিন্তু সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের কর্মক্ষেত্রে আস্থা এবং নির্ভরযোগ্যতা বাড়াতে হলে কিছু মূল দিক অনুসরণ করতে হয়, যেটা দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করে। এরকম যদি থাকে সেটা হলো বিশ্বাস সৃষ্টি করে, দলগত কাজের মান উন্নয়ন করে, লিডারশিপ গুণাবলী প্রদর্শন করে। একটা নির্ভরযোগ্য নেতা তাদের দলের সদস্যদের অনুপ্রাণিত করে এবং নির্দেশনা দেয়, ফলে তাদের নেতৃত্বের প্রতি একটা সম্মান বৃদ্ধি পায়। আপনি একজন লিডার, আপনি যদি আপনার টিমমেটদের আস্থা বা বিশ্বাস অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি একজন পারফেক্ট লিডার হতে পারবেন না। যতক্ষণ না আপনি আপনার কর্মীদের, আপনার টিমমেটদের রিলায়েবিলিটি এবং ট্রাস্ট অর্জন করতে পারবেন, ততক্ষণই আপনি একজন ভালো লিডার হিসেবে বিবেচিত হবেন। আর এর জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। আপনার কর্মীদের ট্রাস্ট অর্জন করার জন্য প্রতিশ্রুতি পূরণ করা। আপনি যেকোনো কাজের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করলে তার সেটা সম্পন্ন করা উচিত। স্বচ্ছতা বজায় রাখা, আপনার কথা এবং কাজের মধ্যে যেন মিল থাকে। আপনি যে সিদ্ধান্ত গ্রহণের সময় স্পষ্ট এবং স্বচ্ছ থাকতে পারেন, এই বিষয়টি যেন অন্যরা বুঝতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সহৃদয় মনোভাব রাখা, সহকর্মীদের প্রতি সবসময় সদয় হওয়া, আপনার টিমমেটদের প্রতি সহানুভূতিশীল মনোভাব বজায় রাখা। আপনি লিডার বা আপনি বস বলেই তার উপর যেকোনো সময় চড়াও হবেন, তাকে কটু কথা শোনাবেন বা তার সঙ্গে খারাপ বিহেভিয়ার করবেন, তাহলে কিন্তু আপনি ওই কর্মীর বা আপনার টিমমেটের ট্রাস্টি বা সহানুভূতিশীলতা যে আপনার মধ্যে আছে এটা অর্জন করতে পারবেন না। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, আপনার আন্ডারে কাজ করে বাট সে কিন্তু ওই প্রতিষ্ঠানের একজন কর্মী, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনিও বেতনভুক্ত কর্মী, সেই টিমমেটও কিন্তু বেতনভুক্ত একজন কর্মী। সো তার প্রতি আপনার শ্রদ্ধা রেখেই আপনার শব্দ চয়ন, আপনার শব্দগুলো ডেলিভারি করা উচিত, ওই অনুযায়ী তাকে আদেশ করা উচিত বা অনুরোধ করা উচিত। এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি আপনার টিমমেটে বা এজ এ লিডার হিসেবে আপনি নির্ভরযোগ্যতা ও আস্থা অর্জন করতে পারবেন। এবং কর্পোরেট জীবনে সফল হতে হলে নির্ভরযোগ্যতা এবং আস্থা একটি অপরিহার্য উপাদান বলে বিবেচিত হয়। যখন আপনি একটা প্রমোশন পাবেন, তখন কিন্তু আপনার ওই যে প্রিভিয়াস ইয়ারের কেপিআই মূল্যায়নের টাইমে কিন্তু আপনার টিমমেট বা আপনার আন্ডারে যারা জব করে তাদের থেকে একটা ছোট্ট করে হলেও রিভিউ নেওয়া হয় যে আপনার লিডার হিসেবে সে কেমন। সেই জায়গাতে যদি আপনার ট্রাস্টিনেস কম থাকে বা আপনার এই যে নির্ভরযোগ্যতা কম থাকে আপনার টিমমেটদের কাছে, তাহলে কিন্তু আপনার উপর একটা নেগেটিভ রিভিউ চলে আসবে। সো অ্যাজ এ লিডার হিসেবে এই জিনিসগুলোর উপর অবশ্যই আমাদের মনোযোগী হওয়া উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আর আলোচনা করলাম না, যেহেতু শুরুতেই করেছি। তো পরবর্তী যে স্কিলটা আছে আমাদের ক্রিয়েটিভিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল একজন লিডার হিসেবে, একজন এমপ্লয়ি হিসেবেও। মূলত যখন আমরা অনেক সময় দেখি অনেক এমপ্লয়িরা, কারণ এমপ্লয়িরা অনেক সময় দেখা যায় যে নতুন প্রজন্মের, লিডারটা দেখা গেছে একটু আগের প্রজন্মের হয়ে থাকে,
ইন জেনারেল অনেক জায়গায়। তো সেক্ষেত্রে ক্রিয়েটিভিটির অনেক তফাৎ থাকে। আমরা একটা জিনিস সবসময় ভুল করি, আমরা মনে করি নিজেদেরকে সবসময় একটু বেস্ট মনে করি। আমরা মনে করি আমাদের যে প্রজন্ম এটাই সবচাইতে বেস্ট, আমাদের আগের যে প্রজন্ম আছে তারা আমাদের থেকে কম জানে, এবং যারা আমাদের পরের প্রজন্ম তারা আমাদের থেকে একটু কম বুঝে, এরকম মনে করি সবসময়। বাট প্রত্যেক প্রজন্মই কিন্তু তাদের তাদের সময়ের বেস্ট, অর্থাৎ তাদের আমার পূর্বের যে প্রজন্ম ছিল তাদের সময় তারাই বেস্ট ছিল, আমার প্রজন্মে আমরাই বেস্ট, আমাদের পরের যে প্রজন্ম তারা আবার আমাদের থেকে বেস্ট। কারণ দুনিয়া কিন্তু এগিয়ে যাচ্ছে, যুগ এগিয়ে যাচ্ছে, ক্রিয়েটিভিটি এগিয়ে যাচ্ছে, ইন্টেলিজেন্স এগিয়ে যাচ্ছে, আইটি এগিয়ে যাচ্ছে, সবকিছু কিন্তু এগিয়ে যাচ্ছে, কেউ পিছাচ্ছে না। তো এই জন্য আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের থেকেও খুব বেশি অ্যাডভান্স, তারা খুব বেশি ক্রিয়েটিভ। তো এই জন্য কাউকে ছোট করে না দেখা, এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয় যে অনেক সময় দেখা যায় অনেক এমপ্লয়িরা তাদের লিডারদের থেকে খুব বেশি ভালো ক্রিয়েটিভ হয়, খুব ভালো আইডিয়া থাকে তাদের ভিতরে, কিন্তু দেখা যায় বসটা এরকম হয় যে বসরা চায় না তার ক্রিয়েটিভিটিটা প্রকাশ পাক। তার ক্রিয়েটিভিটিটা প্রকাশ পেলে বসের একটু সম্মান কম হবে, বস একটু নিচু হয়ে যাবে। তো তারা এটা চায় না। অনেক সময় কি হয়, এমপ্লয়ির ক্রিয়েটিভিটি বসরা চুরি করে নেয়। আবার অনেক সময় কি হয় যে যখন দেখে যে তার এমপ্লয়ি, তার আন্ডারে কোনো কর্মী তার থেকে খুব বেশি ক্রিয়েটিভ, তার থেকে খুব বেশি এক্সপার্ট, তখন তাকে কি করে, টিম থেকে বের করার চেষ্টা করে, তাকে এই জব থেকে স্যাক করার চেষ্টা করে, তার দোষ খোঁজার চেষ্টা করে, কিভাবে তার দোষ বের করা যায়, কিভাবে তার পিছিয়ে লাগা যায়, লেগে কিভাবে কোম্পানি থেকে তাকে স্যাক করা যায়। এই চেষ্টায় কিন্তু লিডাররা থাকে অনেক সময়। কেন থাকে? নিজেদেরকে সেভ করার জন্য, নিজেদের জব যাতে ঠিক থাকে, নিজেদের যাতে করে আমার ছোট এমপ্লয়ি, আমার নিচের এমপ্লয়ি যাতে আমার উপরে চলে না যায়, এই ভয় থেকে আসলে এই কাজগুলো করে। তো ছোট যারা জুনিয়র থাকে তাদের উচিত হলো বসের মেন্টালিটিটাকে বোঝার চেষ্টা করা, যে বসটা আসলে কিরকম, এই বস কি এরকম যে আমি নিউ কোনো আইডিয়া দিলে, কোনো ক্রিয়েটিভ কাজ দেখালে সে কি খুশি হবে, সে কি অ্যাকসেপ্ট করবে, সে কি বাবা দিবে, সে কি এরকম আমার কাছ থেকে কাজ প্রত্যাশা করে? যদি এরকম হয় তাহলে আপনি দেখান, আর যদি না হয় আপনি শুধু তাকে ফলো করেন, সে যেভাবে চায় সেভাবে কাজ করে যান। আপনার ক্রিয়েটিভিটি আপনাকে একদিন না একদিন এগিয়ে নিয়ে যাবে। হতে পারে আপনি অন্য কোনো কোম্পানিতে গিয়ে সেই বসেরই বস হয়ে গেছেন, এরকমও হতে পারে। তা আপনার ক্রিয়েটিভিটি কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে, বাট আপনার সেফটির জন্য আপনাকে বস সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে বসটা কিরকম, তার সামনে কি ক্রিয়েটিভিটি প্রকাশ করা ঠিক হবে, নাকি বস যেভাবে চায় সেভাবে করাটা ঠিক হবে। সেভাবে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আর একজন লিডার হিসেবে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে, যেটা একটু আগে বললাম, যে আপনি যদি লিডার হিসেবে ক্রিয়েটিভ না হন আপনার এমপ্লয়ি থেকে, তো আপনার এমপ্লয়ি আপনার জায়গাটা নিয়ে যাওয়ার একটা ভয় আপনার ভিতরে থাকবে। তো আপনি লিডার হিসেবে একজন ক্রিয়েটিভ পার্সন হতে হবে। কিভাবে ক্রিয়েটিভিটি আপনি আনতে পারেন আপনার কোম্পানির ভিতরে, কিভাবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, অ্যাডভান্স টেকনোলজিটাকে কিভাবে আনতে পারেন, এই কাজগুলো আপনাকে করতে হবে। ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতে হবে এবং ক্রিয়েটিভ ওয়েতে সলিউশন করতে হবে। তো ক্রিয়েটিভিটি সম্পর্কে আমি মোকাবেলা থেকে একটু জানতে চাই যে আপনি যদি কিছু বলতেন ক্রিয়েটিভ সম্পর্কে। ওকে, থ্যাংক ইউ। ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি একটা অনন্য স্কিল। আমরা অনেকেই বলে থাকি হি ইজ ক্রিয়েটিভ পারসন, অনেককে আমরা বোকা বলে আখ্যায়িত করে থাকি। সৃজনশীলতা আপনার মধ্যে তখনই সৃষ্টি হবে যখন অ্যাজ জেনারেল পারসনদের থেকে আপনি একটু আলাদাভাবে চিন্তা করতে পারবেন। আপনার একটা উদ্ভাবনী চিন্তা, প্রতিকূল পরিস্থিতিতে নতুন পথ খোঁজা এবং প্রতিষ্ঠানের প্রতিযোগিতার শক্তি বৃদ্ধির জন্য এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সৃজনশীলতার গুরুত্ব অনেক রয়েছে। সমস্যার দ্রুত সমাধান করা যায়, নতুন অপরচুনিটি তৈরি করা যায় এবং ব্র্যান্ডের প্রতিযোগিতামূলক মান বৃদ্ধি করে। অর্থাৎ আপনার যে পণ্য রয়েছে অন্য প্রতিষ্ঠানেরও যেন সেম ক্যাটাগরির পণ্য না হয়। সেই পণ্য থেকে ডিফারেন্ট পণ্য বা ডিফারেন্ট গুডস কিভাবে বিল্ড আপ করা যায় বা তৈরি করা যায় সেই বিষয়ে আপনার দক্ষতাটা থাকতে হবে এবং এটা বৃদ্ধি করে। কর্মীদেরকে অনুপ্রাণিত করে এবং পরিবর্তনকে গ্রহণ করে। এই জিনিসগুলো হলো আমাদের ক্রিয়েটিভিটির যে গুরুত্ব বলা যায়। আমরা এখন দেখি আমরা প্রত্যেকটা মানুষই নতুন নতুন ফ্যাশন পছন্দ করি, নতুন ব্র্যান্ডের জিনিস পছন্দ করি। অ্যাজ ইউজুয়াল থেকে যেটা ডিফারেন্ট সেটার গ্রহণযোগ্যতা অলওয়েজই বেশি। সো আপনি আপনার কর্মক্ষেত্রে আপনি যত ক্রিয়েটিভ পারসন হিসেবে সমাদিত হবেন, আপনি লিডার হিসেবে
তত ভালো হবেন এবং তারই পাশাপাশি আপনি আপনার কর্মপরিবেশে একজন ক্রিয়েটিভ পারসন হিসেবেও সমাদৃত হবেন। হাসিব ভাই। জি, অসংখ্য ধন্যবাদ। তার পরবর্তী যে স্কিলটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। অর্থাৎ আপনি যখন কোনো প্রজেক্ট হাতে নিবেন, কোনো কাজ হাতে নিবেন, অবশ্যই আপনাকে একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ থাকতে হবে। স্ট্র্যাটেজিক ওয়েতে এগিয়ে যেতে হবে। আপনি যখন একজন লিডার হিসেবে কাজ করবেন, আপনাকে আপনার টিম মেম্বারে যারা থাকবে তাদেরকে একটা স্ট্র্যাটেজিক ওয়ে আপনাকে ধরিয়ে দিতে হবে। একটা ওয়ে অফ ওয়ার্ক ধরিয়ে দিতে হবে। কোন স্ট্র্যাটেজিতে আপনি এগিয়ে যেতে চান, কোন স্ট্র্যাটেজিতে আপনি কাজ চালাতে চান, প্রত্যেকটা জিনিস কিন্তু আগে থেকেই একটা প্রি প্ল্যান করে নিতে হবে। প্রি প্ল্যান করে আপনাকে সেভাবে কাজটা আদায় করতে হবে। অর্থাৎ আপনি প্ল্যান করলেন, একটা কাজটাকে আপনি কয়েকটা ধাপে ভাগ করলেন এবং ধাপে ভাগ করার পরে আপনি ভাগ করলেন যে আমি আজকের দিনে এতটুকু আমি কাজ করব, আর ৩ দিন পরে এতটুকু আমি পৌঁছাবো আমার গোলে, তারপরে ৭ দিন পরে আমি এতটুকু পৌঁছাবো। অর্থাৎ আপনি কাজটাকে একটা টাইম টাইমের উপর ভিত্তি করে আপনি একটা ভাগ করলেন যে আমি ১ দিন পর, ৩ দিন পর, ৭ দিন পর, এভাবে আমি আস্তে আস্তে আমি এই কাজটাকে এভাবে এই পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাব। আপনি টাইমও ভাগ করলেন এবং একটা টাইম সেট করলেন যে আমি ১ মাসের ভিতরে আমি এই প্রজেক্টটা শেষ করব। এবং এই ১ মাসে এই প্রজেক্টের বিভিন্ন কাজ থাকে। তো আমার টিম মেম্বারদের ভিতরে কোন মেম্বার কোন কাজটা করবে এবং কাজটা কিভাবে করবে, প্রত্যেকটা জিনিসের একটা প্ল্যান থাকবে। প্ল্যান করে করে আপনাকে এগিয়ে যেতে হবে। একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে। এভাবেই কিন্তু আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে যখন আপনি কাজ করবেন, আপনি কোনো প্রজেক্ট হাতে নিবেন, তখন কিন্তু আপনার সফলতাটা খুব সহজ হবে। বাট আপনার কাছে যদি কোনো স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ না থাকে, স্ট্র্যাটেজিক ওয়ে না থাকে, কোনো প্ল্যান না থাকে, প্রি প্ল্যান না থাকে, এখন বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এক এক এমপ্লয়ি এক এক ভাবে কাজ করবে, এক এক ভাবে সাবমিশন দিবে, তারপরে দেখা যাবে প্রজেক্টটা সুন্দরভাবে কমপ্লিট হবে না, প্রেজেন্টেবল হবে না। তো কোনো কাজ সুন্দরভাবে হওয়ার জন্য আপনাকে প্রত্যেকটা কাজই হোক, যে কোনো কাজই হোক না কেন, আপনাকে অবশ্যই প্রেজেন্টেবল হতে হবে এবং প্রি প্ল্যান অনুযায়ী একটা স্ট্র্যাটেজি ফলো করে এগিয়ে নিতে হবে। মুক্তার ভাই যদি কিছু বলতেন স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ সম্পর্কে। শিওর। আচ্ছা, কর্মক্ষেত্রে বা কর্পোরেট জীবনে কৌশলগত দৃষ্টিভঙ্গি বা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ লিডার হিসেবে একটি প্রতিষ্ঠানের সাফল্যের জন্য এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য, দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য আমাদের এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করে আমাদের এই স্কিলটা, ঝুঁকি ব্যবস্থাপনায় সহযোগিতা করে, সম্পদের সঠিক ব্যবহার করতেও আমাদের সহযোগিতা করে এবং প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন একটি শক্তিশালী কৌশল যে কোনো প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করে, যেটা আমাদের স্থান বা অবস্থানকে আরো দৃঢ় করে বা শক্তিশালী করে। একটি সঠিক কৌশল যেকোনো প্রতিষ্ঠানের সাফল্যের ভিত্তি হিসেবে গড়ে তোলে। তাই যেকোনো পার্সন হিসেবে, আপনি সফল ব্যক্তি হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচটা খুবই প্রয়োজন। এই স্কিলটা খুবই প্রয়োজন। হাসিব ভাই। জি, আমাদের পরবর্তী যে স্কিলটা সেটা হলো সেলফ অ্যাওয়ারনেস। এটা প্রত্যেকটা মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনি লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই সেলফ অ্যাওয়ার হতে হবে। তো আমি প্রথমে মোতাবের কাছ থেকে শুনতে চাই সেলফ অ্যাওয়ারনেসটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, ওকে। আচ্ছা, আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস এটা হলো নিজের যে একটা অনুভূতি, চিন্তা এবং আচরণের প্রতি সচেতন থাকা। আবার একটা কথা বলা হয়ে থাকে, থিংক বিফোর স্পিক, অর্থাৎ কথা বলার আগে একটু চিন্তা করুন। এইটা শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, বরং কর্পোরেট পরিবেশেও সফলতা অর্জনে একটা ঢাল হিসেবে কাজ করে। নিজের আত্মসচেতনতা একজন পেশাদার ব্যক্তিকে শক্তি ও দুর্বলতা বোঝাতে সহযোগিতা করে। আপনার ড্রেস কোড, আপনার কথা বলার ভঙ্গি, আপনার হাঁটার বা চলাচলের যে অঙ্গভঙ্গি, এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই আপনার প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে সচেতন থাকা উচিত। যেটার মাধ্যমে আপনার ভালো নেতৃত্ব গঠনে সহযোগিতা করবে, আপনার উন্নত যোগাযোগ দক্ষতায় সহযোগিতা করবে এবং কাজের প্রতি মনোযোগী এবং কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে। তাই অ্যাজ এ লিডার হিসেবে
আপনার আত্মসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। এর জন্য কিছু কৌশল আপনি অবলম্বন করতে পারেন। শর্ট টিপস হিসেবে আত্মবিশ্বাসী বিশ্লেষণ করা, ফিডব্যাক গ্রহণ করা। আপনি যে কাজ করেন সেই কাজ নিয়ে আপনার সহকর্মী, আপনার ম্যানেজার বা অন্যদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতে পারেন। মেডিটেশনও করা যায় এটার জন্য, এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা যায় যে আপনি সারাদিন এই কাজ করবেন, আফটার 1 মান্থ আপনার কাজের ফলাফলটা কি আসবে, বা আপনার 3 or 5 মান্থস আপনি নিজেকে কোথায় দেখতে চান, এটার উপরও কিন্তু ডিপেন্ড করে। এই বিষয়গুলো মেনটেন করলে আপনি আত্মসচেতন একজন সেলফ অ্যাওয়ারনেস পারসন হিসেবে বিবেচিত হবেন এবং আপনার কর্মক্ষেত্রে অ্যাজ এ লিডার হিসেবে বেস্ট পারফর্মার হবেন। জি, একদম রাইট। সেলফ অ্যাওয়ারনেস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনি যদি সেলফ অ্যাওয়ার না হতে পারেন, আপনি কিন্তু নিজেকে এগিয়ে নিতে পারবেন না। কারণ আপনি যখন সেলফ অ্যাওয়ার হবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ল্যাকিংসটা কোথায়, আপনার কোথায় ডেভেলপমেন্ট প্রয়োজন। আপনি যখন সেলফ অ্যাওয়ার হবেন, তখন কিন্তু আপনি ওই ল্যাকিংস গুলো বের করে করে সেগুলো শিখতে পারবেন, সেগুলো ট্রেনিং নিতে পারবেন এবং কোর্স করতে পারবেন, করার মাধ্যমে নিজেকে ডেভেলপ করতে পারবেন। তো আপনাকে অবশ্যই সেলফ অ্যাওয়ার হতে হবে। সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে আরো অনেক আলোচনা আছে, যেগুলো আসলে অল্প সময়ে আলোচনা করা পসিবল না। আপনারা ইউটিউবের হেল্প নিতে পারেন সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে খুব বেশি জানার জন্য, বোঝার জন্য। তো আমরা আসলে একজন লিডারের কিন্তু অনেক স্কিল প্রয়োজন। প্রত্যেকটা স্কিল নিয়ে আসলে আলোচনা করলে আরো অনেক টাইম প্রয়োজন। তো যেহেতু আমাদের টাইম অনেক হয়ে গেছে, আমরা বেশি আগাবো না, আর বেশি স্কিল নিয়ে আলোচনা করবো না। তারপরও লাস্ট মুহূর্তে আমি আরেকটা স্কিল নিয়ে আলোচনা করতে চাই। তারপরে আমরা চলে যাব কর্পোরেট পলিটিক্সটা কেন হয় এবং এটা কিভাবে হয় এবং এটার সলিউশনটা কি। তো লাস্ট যেই স্কিলটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। এটা লিডার না, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। লিডারের জন্য তো খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন হলো আপনি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন টিম লিড করতে। ঠিক আছে, আপনি সবার থেকে কাজ উঠাতে পারবেন না। আমি এত বেশি আলোচনা করব না, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্সেরও খুব অনেক আলোচনা। আপনারা ইউটিউবে হেল্প নিতে পারেন আলোচনা নেওয়ার জন্য বা বোঝার জন্য। আমি শুধু একটা উদাহরণ দিব বা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা আমি আমার বস থেকে আমি দেখছি যে তার ইমোশনাল ইন্টেলিজেন্সটা কতটুকু হাই। ধরেন আমার বস তার কোনো একজন এমপ্লয়ি ওপর খুশি না, ঠিক আছে, ধরেন একজন বস তার কোনো এমপ্লয়ির উপর খুশি না, সে রাগান্বিত বা তার কাজে সে খুশি না, তার কাজে সে খুশি হতে পারতেছে না। তো বা তো আপনি যখন কারোর উপর নাকচ থাকবেন, রাগান্বিত থাকবেন, আপনি তখন যখন তার সামনে যাবেন তখন কি প্রকাশ করবেন? অবশ্যই আপনার ভিতরে একটা রাগ প্রকাশ পাবে, আপনার চোখে মুখে কথাবার্তায় কোনো না কোনো ভাবে কিন্তু তার প্রতি একটা রাগ প্রকাশ পাবে। বা যারা ইমোশনাল ইন্টেলিজেন্ট পারসন, তারা কিন্তু এটা প্রকাশ করবে না যে আপনি তারপর রাগান্বিত, আর তার সাথে হাসি খুশি কথা বলবে। ঠিক একই এক্সপিরিয়েন্সটা আমি পেয়েছি আমার বস একজন বস থেকে, যে সে যার উপর নাখোশ, যার উপর খুশি না, তার সামনে খুব হেসে খুশি কথা বলতেছে এবং সব সময় তাকে গুরুত্ব দিয়ে কথা বলতেছে, এবং কোনোভাবেই সে বুঝতে পারবে না যে আমার বস আমার উপর নাখোশ। এইটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ আপনি ইমোশনালি তার উপর কি ফিল করতেছেন এটা প্রকাশ না করা, এটাই হলো ইন্টেলিজেন্ট। কারণ আপনি যখন প্রকাশ করে ফেলবেন, তখন কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হবে, কনফ্লিক্ট তৈরি হবে, এবং আপনি আপনার টিম মেম্বারদের থেকে ঠিকভাবে কাজ আদায় করতে পারবেন না। এটাই আর কি একটা এক্সপিরিয়েন্স শেয়ার মাধ্যমে আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কিভাবে কাজ করে। বাট এটা সম্পর্কে অনেক আলোচনা আছে, আপনারা চাইলে ইউটিউব মাধ্যমে এটা সম্পর্কে ট্রেনিং নিতে পারেন। অলরেডি আমাদের চ্যানেলেও এটা সম্পর্কে বিভিন্ন কোর্স ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। তো এর মাধ্যমে কিন্তু আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে আরো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এবং সেটা আপনার ভিতরে গ্যাদার করতে পারবেন। তো আমরা এবার চলে আসি আমাদের একবারই শেষে প্রোগ্রামের কর্পোরেট পলিটিক্স বিষয়ে। তো আমি মুক্তা ভাইয়ের কাছ থেকে জানতে চাবো, যেহেতু আপনি নিজেও এখন কর্পোরেট লাইফে আছেন বেশ অনেকদিন, তো কর্পোরেট পলিটিক্সটা কেন হয় এবং এটা কিভাবে হয় আসলে, যদি একটু ওকে, বলতেন। থ্যাংক ইউ। পলিটিক্স, এট প্রেজেন্ট বাংলাদেশের পলিটিক্সের অবস্থা আমরা সবাই জানি। সেই পলিটিক্স আবার কর্পোরেট লাইফে, এটা আমাদের কাছে শুনতে হয়তো একটু নেগেটিভ মনে হবে।
কর্পোরেট পলিটিক্স শব্দটি অনেকের কাছে নেতিবাচক ধারণার সৃষ্টি করতে পারে, অবশ্যই করে। তবে এটি একটি বাস্তবতা যা প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু কর্পোরেট পলিটিক্সটা বিদ্যমান রয়েছে। এটি মূলত সেই প্রক্রিয়া যেখানে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের ব্যক্তিগত বা পেশাদার স্বার্থ হাসিলের জন্য সম্পর্ক, ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে থাকে। সঠিকভাবে ব্যবহার হলে কর্পোরেট পলিটিক্স যে কোনো প্রতিষ্ঠানকে আরো উন্নত ও সংগঠিত করতে পারে। তবে যদি ভুলভালভাবে ব্যবহৃত হয় তাহলে এটা পরিবেশের জন্য বিরূপ প্রভাবও ফেলতে পারে। কর্পোরেট পলিটিক্সের গুরুত্ব সেটা হলো ক্ষমতার পরিবর্তন হয়, প্রভাব ও সম্পর্ক স্থাপন হয় এবং এই কর্পোরেট পলিটিক্সের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানে ভালো কিছু বিল্ড আপ হয়, যেমন সংঘাত নিরসন হয়, নেতৃত্বের বিকাশ হয়। অর্থাৎ আপনার একজনের আন্ডারে আপনি কাজ করেন, আপনি হয়তো তার মধ্যে পলিটিক্সের শিকার হয়েছেন, তাহলে কিন্তু নিজের মধ্যে একটা জিদ তৈরি হয় যে আমি একজন লিডার হব। সেক্ষেত্রে দক্ষ নেতা তাদের রাজনৈতিক কৌশল ও কূটনৈতিক দক্ষতা ব্যবহারের মাধ্যমে সেই দলকে সফলভাবে পরিচালিত করতে পারে। কর্পোরেট পলিটিক্স এর বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে বা চ্যালেঞ্জ ফেস করতে হয় যে কোনো প্রতিষ্ঠানে। বিশ্বাসের অভাব তৈরি হয় কোনো কোনো সময়, অব্যবস্থাপনা ও ব্যক্তিগত স্বার্থে যখন কর্মীদের সাথে বিশ্বাসের অভাব তৈরি হতে পারে। উন্নতির বাধা হয়, কখনো অনেকের উপর মেন্টালি প্রেসার ক্রিয়েট হয় কর্পোরেট পলিটিক্স এর মাধ্যমে, এবং ভেদাভেদ তৈরি হয়। অ্যাজ লাইক হলো যে যারা স্টাফ রয়েছে তারা এক ধরনের সুবিধা ভোগ করছে, বা যারা হচ্ছে সুপারভাইজার লেভেলে রয়েছে তারা এক ধরনের সুবিধা ভোগ করছে। এই জন্য কিন্তু একটা নিজেদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এই জিনিসগুলোর জন্য কর্পোরেট পলিটিক্স এর বেশ কিছু সমাধান রয়েছে, সেটা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলি। স্পষ্ট যোগাযোগ, অফিসের ভিতরে খোলামেলা ও স্পষ্ট যোগাযোগ যে কোনো প্রতিষ্ঠানকে ভুল বোঝাবুঝি সংঘাত থেকে রক্ষা করে বলা যায়। পেশাদার আচরণ, সকলকে পেশাদার মান বজায় রাখা উচিত। আমার কর্মপরিবেশে আমার আশেপাশে যারা আছে তাদের সাথে যেন আমি পেশাদার আচরণ বা বিহেভ মেনটেন করি। বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা এটা বিল্ড আপ করা প্রয়োজন। এবং আহ একজন লিডারের প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সততা, দায়িত্বশীলতা এবং দলগত কাজের মধ্যে সমন্বয়, এই জিনিসগুলো একজন লিডারের দায়িত্ব। এই জিনিসগুলো যেন মেনটেন করে। ফাইনালি কর্পোরেট পলিটিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা দক্ষতা, যেটা একজন লিডারকে সঠিক যদি ব্যবহার করতে পারে সঠিকভাবে, তাহলে প্রতিষ্ঠানের সফলতার পথে নিয়ে যেতে পারে। বাট যদি ব্যাডলি ইউজ হয় এই দক্ষতাটা, তাহলে সেই টিমমেটদের মধ্যে ভেদাভেদ তৈরি হবে, আত্মবিশ্বাস নষ্ট হবে। হাসিব ভাই। জি, অসংখ্য সুন্দরভাবে বলেছেন। কর্পোরেট পলিটিক্স আসলে প্রত্যেকটা সেক্টরেই থাকে, প্রত্যেকটা অফিসেই থাকে। যেটা একেবারে ছোট টিমও যদি হয় সেখানেও কিন্তু কর্পোরেট পলিটিক্স থাকে। আমি যেটা দেখেছি, আমি যেখানে আগে জব করতাম সেখানে একটা ছোট টিম ছিল, সেখানের ভিতরে কর্পোরেট পলিটিক্স ছিল। একজন আরেকজনকে দেখতে পারতো না, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকতো সবসময়, তাদের দোষ খোঁজার ট্রাই করতো। এরকম থাকবে আমাদের টিমের ভিতরে। কারণ হলো, আমি শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা কিন্তু আলাদা। তো সেজন্য সবাই সবার কাজ পছন্দ করবে এরকম না। কেউ কেউ আপনার পিছে লেগে থাকবে, কেউ কেউ বিনা কারণে লেগে থাকবে। কেন লেগে থাকবে? নিজেকে ভালো প্রকাশ করার জন্য। অনেক টিম মেম্বার দেখবেন নিজেকে ভালো প্রকাশ করার জন্য, নিজেকে বেস্ট প্রকাশ করার জন্য আপনি যত ভালোই কাজ করেন না কেন আপনার পিছে লেগে থাকবে, আপনার পিছে আপনার বদনাম করতে থাকবে। তো এটা থাকবেই। তো এটাকে আপনাকে মেনটেন করে চলতে হবে। যে একটু আগে বললাম ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে ইউজ করে তাদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। কারো কাছে প্রকাশ করা যাবে না আপনার ইমোশনটাকে। আপনি তার উপর রাগ হয়ে আছেন, আপনি তার উপর ক্ষুণ্ণ হয়ে আছেন, কোনোভাবে প্রকাশ করা যাবে না। মিলেমিশে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি কর্পোরেট পলিটিক্সটা হ্যান্ডেল করতে পারবেন। আর আপনি যখন নতুন কোথাও জয়েন করবেন, আপনি প্রথমেই পলিটিক্সটা বুঝতে পারবেন না, ওই অফিসের পলিটিক্সটা। কারণ এক এক অফিসে এক এক পলিটিক্স, এক এক ভাবে পলিটিক্স চলে। প্রত্যেকটা অফিসে দেখবেন কিছু কিছু টিম থাকে, যারা একটু খুব বেশি ঘনিষ্ঠ, তারা টিম হয়ে কাজ করে এই পলিটিক্সটা চালায় আর কি। অর্থাৎ কিছু মেম্বার দেখবেন বসের সাথে খুব ঘনিষ্ঠ, তারা বসের সাথে পলিটিক্স চালায়। আবার কিছু মেম্বার দেখবেন বসের বিরুদ্ধে পলিটিক্স চালায়। ঠিক আছে, কিছু মেম্বার দেখবেন অন্য টিমের সাথে পলিটিক্স চালায়। এভাবে টিম হয়ে তারা কিন্তু পলিটিক্সটা কন্টিনিউ করে। তো আপনি প্রথমে কিন্তু সবকিছু বুঝতে পারবেন না। এই জন্য কি করতে হবে, আপনি প্রথমে যখন কোথাও জয়েন করবেন আপনার সবার সাথেই মিশতে হবে।
আপনি তখন কারো কোনো বদনাম করবেন না, ঠিক আছে? কারো সম্পর্কে খারাপ কিছু বলবেন না। আপনি শুধু শুনবেন সবার থেকে, সবার সম্পর্কে জানার চেষ্টা করবেন, কে কিভাবে কাজ করে, কে কিভাবে বলে, তার সাথে একটু তাল মিলানোর চেষ্টা করবেন। দেখবেন আপনাকে অনেক কিছু বলে দিবে সে। এভাবে কিন্তু আপনি পুরো অফিসের প্রত্যেকটা মেম্বারদের সম্পর্কে তথ্য আপনি গ্যাদার করতে পারবেন, সবার সাথে মিশার মাধ্যমে, সবার সাথে তাল মিলানোর মাধ্যমে। তারপরে আপনি ডিসাইড করতে পারেন যে আপনি কিভাবে কাজ করবেন, ঠিক আছে? কিভাবে আপনি আপনার পলিটিক্সটা মেনটেন করবেন। কারণ হলো যেটা বললো মুক্তার ভাই, যে পলিটিক্স এর উপর কিন্তু নির্ভর করে যে আপনি এটা কোন দিকে নিয়ে যাচ্ছেন। এটার মাধ্যমে আপনি অফিসের বা কর্পোরেটের বিজনেসের ভালো দিকেও নিয়ে যেতে পারবেন, আবার খারাপের দিকেও নিয়ে যেতে পারবেন। তো এটা আপনাকে মেনটেন করতে হবে যে আপনি কিভাবে চান। কারণ এই পলিটিক্স অনেক সময় লিডাররা কি করে, ইচ্ছাকৃতভাবে এই পলিটিক্সটা ক্রিয়েট করে দুইটা টিমের মাঝে। কেন? যাতে করে একটা টিম আরেকটা টিমের থেকে বেস্ট হওয়ার জন্য বেশি পরিশ্রম করে। একটা টিম আরেক টিমের সাথে আরেক টিম থেকে নিজেকে বেস্ট দেখাতে চায় বা কাজ করার মাধ্যমে। এইভাবে কি হয়, লিডারের একটা পার্সপেক্টিভ পূরণ হয়। কিভাবে? অল্প কথার মাধ্যমে সে তার এমপ্লয়ীদেরকে বেশি কাজ করাতে পারে। এইভাবেও কিন্তু লিডাররা অনেক সময় কর্পোরেট পলিটিক্স তৈরি করে রাখে, ঠিক আছে? তো এটা নেগেটিভ দিক আছে, পজিটিভ দিক আছে। তো আপনাকে আগে কর্পোরেট লাইফে গিয়ে আগে বুঝতে হবে, সবার সাথে মিশতে হবে, প্রত্যেকটা টিমের সাথে মিশতে হবে, তাদের সম্পর্কে শুনতে হবে। আপনি প্রথমে গিয়েই কারো কারো দলে যোগ দিবেন না, প্রথমে গিয়ে কারো দলে যোগ দিয়ে অন্য দলের বদনাম করবেন না। আপনি প্রথমে সবার সাথে মিশবেন, সবার সাথে কথা বলবেন। তো তারপর আপনি নিজের পলিটিক্সটা নিজেই মেনটেন করবেন যে আপনি কিভাবে চলতে চান, কিভাবে সবার সাথে মেনটেন করে আপনার কাজটা এগিয়ে নিতে চান। তাহলে কিন্তু আপনার জন্য কাজ করাটা সহজ হবে। একজন লিডারও কিন্তু এই পলিটিক্সটা মেনটেন করতে হবে, কোন ধরনের পলিটিক্স করলে আমার কোম্পানির জন্য ফায়দা হবে, আমার কাজ ভালোভাবে আদায় হবে, ওইটা ফলো করতে হবে। এরকম পলিটিক্স করা যাবে না যার কারণে দেখা গেছে আমি একজনকে সেভ করতে গিয়ে আমি ভালো কিছু মেম্বারদেরকে কি করলাম, বিরত রাখলাম ভালো কাজ করার ক্ষেত্রে বা প্রমোশন করার ক্ষেত্রে, ভালো মেম্বারদেরকে প্রমোশন থেকে আমি আটকিয়ে রাখলাম। এরকম যাতে না হয়। তাহলে কি হবে, এটা কিন্তু আমার কোম্পানির লস হচ্ছে, আমার লিডারশিপের লস হচ্ছে। কেন? আমি একজনকে সাপোর্ট দিতে গিয়ে আরেকজন ভালো ইফেক্টিভ যে ওয়ার্কার তাকে আমি পিছিয়ে রাখলাম। পিছিয়ে রাখার কারণে সে কিন্তু এগিয়ে এসে আমার কাজের ইফেক্টিভনেস বাড়াতে পারলো না। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু বস যারা লিডার থাকে তাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো পলিটিক্সে জড়ানোর ক্ষেত্রে। তো এটা আসলে কোনো ন্যাশনাল পলিটিক্স না, এটা হলো কর্পোরেট বিজনেস পলিটিক্স বা অফিস পলিটিক্স, যার মাধ্যমে আমাদের কার্যগুলো সম্পাদন হয় আমাদের কর্পোরেট লাইফে। তো আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হলো আমাদের, প্রায় 1 ঘন্টা 40 মিনিট। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই, আমরা বেশি আগাচ্ছি না। তো ইনশাল্লাহ পরবর্তীতে আরো কোন একটা সেশনে আমরা অনেক অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি মুক্তার ভাইয়ের কাছ থেকে সর্বশেষ যদি দর্শকদের উপর দর্শকদের নিকট আপনার কোনো অ্যাডভাইস থাকে বলে আমরা ইনশাল্লাহ আজকের লাইভটা শেষ করব। ধন্যবাদ হাসিব ভাইকে। শুরুতে দর্শক যারা আমাদের সঙ্গে আছেন বা পরবর্তীতে যারা সেশনটি দেখবেন, তাদের উদ্দেশ্য, আমরা প্রত্যেকেই কেউ হচ্ছে স্কিল হিসেবে জন্মগ্রহণ করি না, কোনো কিছু পারফেক্টলি জানি না। আমরা তখনই স্কিলড হই যখন ওই জিনিস নিয়ে চর্চা করি, শিখি এবং ফাইনালি আমরা সেটা কর্মজীবনে অ্যাপ্লাই করি। তো আপনাদের উদ্দেশ্য ফাইনালি আমার একটাই কথা থাকবে, আপনারা চেষ্টা করুন এবং শেখার জন্য নিজেকে আগ্রহী হিসেবে গড়ে তুলুন। যে কোনো টপিক, যে কোনো পয়েন্ট, যে কোনো জিনিস নিয়ে আপনি যদি শিখতে চান, আপনার লার্নিং ম্যাটেরিয়ালস অলওয়েজ অ্যাভেলেবল ইন এভরিহোয়ার। সো জাস্ট গ্রাব করুন এবং শিখুন। এবং আপনি শেখার মাধ্যমে নিজেকে পারফেক্ট হিসেবে দাবি করতে পারবেন, আর সেটা আপনার কর্পোরেট লাইফে, আপনার পার্সোনাল লাইফে। তো সবাই শিখি এবং জানি এবং সেই শেখাটা অন্যর কাছে ছড়িয়ে দেই, এই প্রত্যাশা। থ্যাংক ইউ। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।